আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে আমরা নতুন একটা পর্ব শুরু করেছি, গল্পের পেছনের গল্প। সেই গল্প আমরা শুনবো, প্লাস আমাদের যারা আমাদের শ্রোতা, যারা আমাদের এই অনুষ্ঠান দেখেন, তাদের জন্য আমরা কি ভ্যালু অ্যাড করতে পারি এবং তাদের ভাবনার মধ্যে কি চিন্তার খোরাক তৈরি করতে পারি, সেটাও আমাদের একটা উদ্দেশ্য। আজকে আমাদের টপিক হচ্ছে দক্ষতা দক্ষতা এবং দক্ষতা, এবং সেইটা নিয়ে আলাপ করতে গিয়ে আমরা এটার আসলে বর্তমান অবস্থাটা কি, কতটা কি অবস্থায় আছে, কতটা বেহাল অবস্থায় আছে বা কতটা ভালো অবস্থায় আছে, সেটা যেমন আলাপ করব, তেমনি একজন উদ্যোক্তা হতে গেলে বা ব্যবসায়ী হতে গেলে, ইভেন চাকরি করতে গেলে আপনার যে কিছু মিনিমাম স্কিলস দরকার, সেগুলো নিয়ে আমরা আলাপ করব। এগুলো নিয়ে আমি তো সবসময় কথা বলি, তো আমার মুখ থেকে যেহেতু সবসময় শুনেন, আজকে আমরা একজন অতিথি নিয়ে আসছি, তার মুখ থেকে আপনারা একটু শোনেন যে আমি যে কথাগুলো বলি এগুলো সত্যি কিনা। আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রবাসী বাংলাদেশের অক্সিজেন যারা, তাদের আসলে আয় বাড়ানোর জন্য, তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য, কারণ দক্ষতা বৃদ্ধি করা ছাড়া তো তাদের আয় বৃদ্ধি করা যাবে না। সো তাদের আয় বৃদ্ধি করার জন্য আমরা কিভাবে কাজ করতে পারি, কি কি দক্ষতা তাদের আমরা দিতে পারি, যেগুলো করলে পরে তাদের আয় বৃদ্ধি পাবে, এই পুরো জিনিসটা নিয়ে আমরা আজকে আলাপ করব। আমাদের সঙ্গে আছেন আমার খুবই ঘনিষ্ঠ মানুষ, আমি মোরলেস প্রায় 13-14 বছর আমরা একসাথে কাজ করি। KM হাসান রিপন, উনি গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক যেটা আছে সারা পৃথিবীর প্রায় 200টা দেশে, সেটার বাংলাদেশ চ্যাপ্টারের উনি ম্যানেজিং ডিরেক্টর, এবং উনি আপনারা জানেন যে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের উনি একজন প্রফেসর। এছাড়া ওনার সবচেয়ে বড় যে গুণটা বা যেটা নিয়ে ওনার একটা ব্র্যান্ডিং হয়ে গেছে, উনি দক্ষতা নিয়ে কাজ করেন, স্কিলস নিয়ে কাজ করেন। উনি লেখক, স্পিকার, তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রি 4.0 নিয়ে উনি কাজ করছেন, এমপ্লয়েবিলিটি এবং এন্টারপ্রেনারশিপ, এই সব কিছু নিয়ে উনি কাজ করছেন। আমরা এই সব বিষয় নিয়ে ওনার মুখ থেকে শুনবো। চলুন গল্পটা তার সাথেই শুরু হোক। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ইকবাল ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। এবং আপনাকে সবসময় যখনই দেখি তখনই আসলে অনেকে তো বলে আমি ভালো আছি, আর আপনাকে দেখলেও মনে হয় আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। না, এখন খারাপ থেকে কোনো লাভ আছে? মিষ্টি খাওয়ায় কেউ খারাপ থাকলে কোনো লাভ নেই। এবং সত্যি কথা, কয়েকদিন আগে আমার সঙ্গে একজনের কথা হলো, তুমি আমাকে, বৃষ্টি হচ্ছিল, তিনি বললো যে দেখো রিপন, এই যে রেইন হচ্ছে না, এই রেইনটাতে সবচেয়ে বেশি খুশি হচ্ছে এই গাছপালাগুলো, কারণ এই রেইন যত হবে তত গাছগুলো বড় হবে। ঠিক একইভাবে জীবনও সবচেয়ে বেশি পছন্দ করে পেইনকে। পেইন যত আসবে জীবন তত বড় হবে। তো আমার কাছে এটা মানে বলে না, কিছু কিছু কথা আপনাকে ক্যাচ করে খুব দ্রুত। আমার কাছে এটা খুব লাগলো যে হোয়াট আ কম্বিনেশন। রেইন লাভস, মানে ট্রি লাভস রেইন অ্যান্ড লাইফ লাভস পেইন। এবং আমি ব্যক্তিগতভাবে এগুলো নিয়ে একটু ইনডেপথ আলোচনা করি আমি যখন নিজেকে নিজের সময় দেই। সেটা হচ্ছে আমাদের জীবনে পেইন এবং হ্যাপিনেস এটা কিন্তু খুব টেম্পোরারি। বেশিরভাগ সময় কিন্তু আমরা স্বাভাবিক অবস্থায় থাকি, এবং স্বাভাবিক অবস্থাটাকে আমরা উদযাপন করতে পারি না। আমরা এটা তো লাইফ ডাল, মানে আমরা যেভাবে সেটাকে বিশ্লেষণ করি, যেভাবে সেটার নাম দিই, সেটা হয়ে যায়। কিন্তু পেইনটা যখন আসে তখন মনে হয় আমি তো শেষ, রাইট। হ্যাঁ, এবং এই পেইনের সাথে আমরা আরও কিছু বিষণ্ণতা, আরও কিছু কি বলে এটা, মনের দারিদ্রতা যুক্ত করে পেইনের ডিউরেশনটা লম্বা করে ফেলি। এই যে আপনি চমৎকার একটা শব্দ বললেন না, আমি সেদিন কিছুদিন আগে আমি আমার ফেসবুকেই একটা পোস্ট করেছি, এবং দেখবেন অনেক মানুষ এটাকে রিচ করেছে, লাইক করেছে, প্লাস আমি লেখাতেও লিখেছি একটা, যে দারিদ্রতা মানেই, বা আমাকে অবশ্য অনেকে ফেসবুকে বলছে দারিদ্রতা বলে কোনো শব্দ নাই, দরিদ্র, লেটস কল ইট দরিদ্র, হ্যাঁ, বা দরিদ্রতা। এই দরিদ্রতা বললেই আমরা বুঝি আমার পকেটে টাকা নাই। কিন্তু আমি ওখানে বলেছি যে আপনার যদি চিন্তার দারিদ্রতা থাকে, আপনার যদি সিদ্ধান্তের দারিদ্রতা থাকে, আপনার যদি জ্ঞানের দরিদ্রতা থাকে, দক্ষতার দরিদ্রতা থাকে, দল পরিচালনার দরিদ্রতা থাকে,
আপনি এই 6 নাম্বার যে জিনিসটা অ্যাড হবে সেটা হচ্ছে আপনার অর্থের দরিদ্রতা। তো অর্থের দরিদ্রতা কিন্তু সবার আগে আসে না, আপনার অনেকগুলো দরিদ্রতার যোগফল হচ্ছে আপনার অর্থের দরিদ্রতা, ফাইনাল দরিদ্রতা। এখন আমি যদি আমার চিন্তার বিকাশ ঘটাতে না পারি, যে কিছু আছে শুধু শুধু চিন্তা করে, আবার কিছু আছে চিন্তা করে সলিউশন বের করার জন্য, কিছু আছে সিদ্ধান্ত নিতে দেরি করে, আবার কিছু মানুষ আছে ভুল সিদ্ধান্ত নিয়ে সেটাকে রাইট করে, কিছু মানুষ আছে দল পরিচালনা করবার জন্য সে দলের মানুষদেরকে ভালোবাসে, কিছু মানুষ আছে তার জ্ঞানকে বৃদ্ধি করে, কিছু মানুষ আছে তার দক্ষতাকে বৃদ্ধি করে। এখন এই লোকটার পকেটে টাকা থাকবে কি থাকবে না, এটা আমার অডিয়েন্স বা আপনার অডিয়েন্স যারা আছে তারাই বলবে যে তার পকেটে কি টাকা আছে কিনা আপনি বুঝতে পারবো, বিকজ সে অন্য ওই 6টা জিনিসে রিচ। অ্যাবসলিউটলি। এবং আমি টাকা থাকার ব্যাপারটারও আমার ব্যক্তিগত কিছু বিশ্লেষণ আছে, যে একটা মানুষের ভালোভাবে স্বচ্ছন্দে থাকার জন্য কত টাকা দরকার। আমি যদি একদম একটা ফিগারও বলি, এরকম বাংলাদেশের কনটেক্সটে বাংলাদেশের জিনিসপত্রের দাম, গাড়ি টাড়ি সব কিছু মেনটেন করে আপনি যদি খুব ভালো থাকতে চান, 1 মাসে 5 লাখ টাকা কিন্তু খরচ করতে পারবেন না। এটা অনেক টাকা। আপনার জন্য বদভ্যাস থাকে সেটা অন্য জিনিস, সেটার আবার কোনো হিসাব নাই, ঠিক আছে। কিন্তু আপনি যদি সৎভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে সমাজের কিছু মানুষকে সাথে নিয়ে, পরিবারকে সাথে নিয়ে থাকে এনাফ। তা আমরা কেন যেন শতর পিছনে দৌড়াই, কেন দৌড়াই যেন কম্পিটিশন, এবং এইটা কিন্তু কেউ ভোগ করতে পারে না। তা আপনার যেটার আছে সেটা যদি আপনি ভোগ করতে না পারেন, এটা দরকারটা কি? আমি ঠিক বুঝলাম। আমার ব্যাংকে অনেক টাকা আছে কিন্তু আমি না খেয়ে মরে গেলাম, তার লাভটা কি হলো? এবং ধরেন আপনি, এবং আমি যদি সেটা সন্তানকে দেই, সেটাও তো একটা অপচয়। মানে কারণ সে তো মানুষ হবে না। এবং মানে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় ইকবাল ভাই, মানে আমাদের বাংলাদেশে না, শুধু সারা পৃথিবীতে এই যে এক্সপেন্সের একটা কম্পিটিশন, আমার একটা মোবাইল লাগবে, কেন? আমার বন্ধু হয়তো সেই মোবাইলটা ব্যবহার করছে, আমি যেভাবে হোক লোন করে হোক, মানে আমার এক এক পরিচিত, সে তার মেয়ের বিয়ে দিবে, কারণ তার আত্মীয় স্বজন অনেক আছে, পাড়া প্রতিবেশী আছে, সে প্রায় 40 না 45% ইন্টারেস্ট নিয়ে সে লোন নিয়েছে। ওয়াই? কেন? কারণ তার মেয়ের বিয়ে দিতে হবে, দেখাইতে হবে। এখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি ওনাদেরকে এই টাকাটা দিয়ে দিতেন না, আপনি তো দেখাইলেন একদিন, পরের দিন থেকে যখন ইনস্টলমেন্ট দেওয়া শুরু হবে তখন কি ওই আরামটা লাগবে? এবং আপনি জানেন এই একমাত্র এই ফাইন্যান্সিয়াল কম্পিটিশন, মানে আমাকে আমার হাতে দামি ঘড়ি থাকতে হবে, বা আমার হাতে মোবাইল থাকতে হবে, আমার মানে অনেক কিছু থাকতে হবে, কারণ আমাকে মানুষের সঙ্গে দেখাইতে হবে। এইটার জন্য অসংখ্য মানুষ এখন হৃদরোগ এবং ব্রেইন স্ট্রোকে আঘাত, এবং এগুলো অর্থহীন। আমি আপনাদের মাধ্যমে আপনি আর আমি এক হয়ে আসলে সবাইকে বলবো যে প্লিজ, লোক দেখানো বড় লোকই আমাদের বাদ দেওয়া উচিত। এই লোক দেখানো বড় লোকই আমার একদম পছন্দ হয় না, বিশ্বাস করেন। মানে ওয়াই আই শুড কেয়ার যে আমাকে দেখে মানুষ মানে কি বলবে, তার জন্য আমার একটা 20,000 টাকা দামের একটা কোট পরতে হবে, 17,000 টাকা দামের একটা লোফার পরতে হবে। এই 17,000 টাকা মানুষকে দেখানোর জন্য পড়লাম, বাসায় এসে তো আমি এটা টেনশনে তো শেষ। সো এই কম্পিটিশন থেকে আমাদের সবাইকে বের হয়ে যাওয়া উচিত আর কি। না মানে এইটা আমাদের একটা রোগ হয়ে গেছে সমাজের প্রত্যেকের। যে কোরবানি আসতেছে, বড় হ্যাঁ, এবং ছাগল কাণ্ড তো আমরা জানি। সো মানে ইটস রিয়েলি মানে ফানি। মানে আমরা আসলে, আমি একটা শব্দ বলি যে মানুষকে দেখানোর যদি কিছু থাকে সেটা হচ্ছে বিনয় এবং ভালোবাসা। আর তো দেখানোর কিছু নাই। আপনি একটা শব্দ দিয়ে কাউকে খুশি করেন না, কে জানে ওই শব্দটা এমনও হতে পারে বাসা থেকে সে বের হওয়ার সময় এমন কষ্ট নিয়ে বের হয়েছে, আর আপনার সঙ্গে দেখা হলো কোনো না কোনোভাবে, সে আপনার সাথে কাজ করে বা আপনি তার সাথে কাজ করেন, আপনার একটা ছোট্ট শব্দ শেষ হওয়ার পর ওই ছেলেটা যখন চিন্তা করবে তার দিনটা ভালো হয়ে যেতে পারে। অ্যাবসলিউটলি। এটার যে কত মানে মাল্টিপ্লিকেশন হয় একটা ভালো শব্দের, মানে এটা আনবিলিভেবল। অ্যাবসলিউটলি। সো আমরা একদম স্পেসিফিক কিছু জায়গায় চলে যেতে চাই। আমরা যে লাইনে আলোচনা করতেছি এটা সারাদিন বোধহয় আলোচনা করা যাবে, এবং এটার শেষ নাই এটার।
বাট আমরা মানে আমি ব্যক্তিগতভাবে এটাকে কনক্লুড করতে চাই এই কথাটা বলে, প্রত্যেকটা মানুষের মধ্যে সন্তুষ্টি এবং কৃতজ্ঞতা বোধ এটা যদি থাকে, সে নিজেকে কন্ট্রোল করতে পারবে। আমি ছোট একটা উদাহরণ দিচ্ছি। আমি খুবই সাধারণ মানের একজন উদ্যোক্তা, অনেক বড় কিছু না, কিন্তু তারপরে আমার 2-3টা প্রতিষ্ঠান চলে, চালাচ্ছি, রান করে যাচ্ছি বছরের পর বছর, যেখান থেকে আমি একটা টাকাও পাই না, কিন্তু সেখানে কিছু এমপ্লয়মেন্ট তৈরি হয়েছে। সো এটাও একটা মানে মানুষের স্যাটিসফ্যাকশন আছে যে আমার সব কিছু অর্থের বিনিময়ে হতে হবে, এমন বিষয়টা তো এরকম না। তো আমরা সন্তুষ্ট থাকি এবং কৃতজ্ঞ থাকি যে হোয়াট এভার। সন্তুষ্ট থাকাটাই গুরুত্বপূর্ণ। অ্যাবসলিউটলি। আপনাকে আমি প্রথম যে প্রশ্নটা করতে চাই, আজকে আমি অনেক প্রশ্ন করব আপনাকে। আপনার কখন, কোন সময়ে বা কোন বয়সে এসে আপনার মনে হলো যে আমার স্কিলড হওয়া দরকার? ইকবাল ভাই, আমার ছোটবেলাটা খুব আরামে কেটেছে, খুবই আরামে কেটেছে। মানে আমার কোনো কিছুর অভাব ছিল না, সত্যি কথা বলতে। অ্যান্ড আপনি তো জানেন আমাদের বাংলাদেশের বাবা মাদের অবস্থা। আমি মনে করি বাংলাদেশের বাবা মা এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বাবা মা। শ্রেষ্ঠ। আমার বাবা মা কোনোদিন আমাকে এটা ফিল করায়নি যে আমার কিছু করতে হবে জীবনে, এবং বলেছে যে তুমি তোমার মতো পড়াশোনা করে যাও, আমি আছি বা আমরা আছি। আমার মাও বলতো, আমি কোনোদিন আমার বাসা থেকে বের হওয়ার সময় আমি দেখিনি যে আমার টেবিলে নাস্তা নাই। আমার মা কিন্তু আমারও 2 ঘন্টা আগে উঠে উনি সব রেডি, কারণ উনি জানে যে ওনার ছেলে বাইরে যাবে। আমার বাবা কি লাগবে সেগুলো কিন্তু উনি সবসময় কিন্তু আগে থেকে অ্যাডভান্স উনি জানে। তো যার কারণে বুঝতেই পারছেন, মানে আমাদের মানে আমি জানি না আমার বাবা কতটুকু কষ্ট করেছে, আমি জানি না, কিন্তু আমি এখন হয়তো বুঝতে পারি, কারণ আমি নিজেও এখন বাবা। বাট আমি তো এই সময় বুঝতাম না। বাট আমার বাবা একটা কাজ করতেন সব সময়, আমি ওনার কাছে যা চাইতাম উনি বিনিময়ে দিতেন। মানে ওকে তোমার এটা লাগবে, ঠিক আছে তুমি এটা করে দাও, তারপরে তোমাকে দিব। মানে এই ধরনের একটা প্র্যাকটিস উনি আমাকে, এবং আমি এটা নিয়ে খুব মানে কষ্টে ছিলাম আর কি। আমার অন্যান্য ফ্রেন্ডদের এটা করতে হতো না, আমার করতে হতো কোনো কিছু বিনিময়। তো 17 বছর বয়সে হঠাৎ করে আমার বাবা চলে যায়। তো চলে যাওয়ার পর অ্যাকচুয়ালি আমি দেখতে পেলাম দুনিয়াটার রং কি। এর আগে দুনিয়াটা কত বড় ছিল। দুনিয়াটা এর আগে আমার কাছে ছিল রংধনু, যেখানে আমি সব রং পেয়েছি। আমার বাবা যেদিন চলে গেলেন সেদিন আমি দেখলাম দুনিয়ার রং আসলেই কালো, এবং সাদা কালোর মাঝখানে একটা গ্রে কালার থাকে দুনিয়াতে। যখন আপনি আপনার বাবার ছায়াটা চলে যায় আপনার মাথা থেকে, তখন আপনি দুনিয়ার অরিজিনাল। যাদের বাবা আছে তারা সবাই ভাগ্যবান, যার মা আছে তারা সবাই ভাগ্যবান। আই ক্যান রিলেট। এবং 22 বছর মানে আগে আমিও আমার বাবাকে হারিয়েছি। ইভেন কি আমি মনে করি আজকে যে আমি এই যে পডকাস্ট করছি আপনার সাথে, এটাও যদি আমার বাবা দেখতেন, আমি জানি না উনি কতটা আনন্দিত। কারণ উনি ওনার আমার জীবনে 17 বছর শুধু ওনার একটাই স্বপ্ন, ওনার চেয়ে আমি বড় হব। একমাত্র বাবা, তার ছেলের সাথে কোনো কম্পিটিশন নাই, সারা পৃথিবীর সবার সাথে আসে। সো এখন যখন আমার বাবা চলে গেলেন, এখন তো আমাকে ওই কালো বা গ্রে কালারের দুনিয়াতে তো আমার থাকতে হবে। তা আমি মানুষের কাছে কাজ চাওয়া শুরু করলাম, আই নিড ওয়ার্ক, আই নিড ওয়ার্ক। অ্যান্ড মানুষ আমাকে জিজ্ঞেস করা শুরু করলো যে তুমি কি করতে পারবা। তো আমি ছোটোবেলায় যেহেতু অনেক কাজ করেছি, ছোটোবেলায় আমি ডিবেট করতাম, বিভিন্ন প্রোগ্রামেরও উপস্থাপনা করতাম, প্রচুর কথা বলতাম। তা আমি বললাম, আমি মানুষকে বললাম আমি না কথা বলতে পারি খুব ভালো, ওকে ঠিক আছে তুমি এটা নাও। আমি খুব ফ্যাশন করতাম ছোটোবেলায়, তো আমাকে এমনও হয়েছে আমি র্যাম্প ওয়াকে হাঁটছি, ওই র্যাম্প ওয়াকে যে হাঁটে না, ওই র্যাম্প ওয়াকে হাঁটছি। তো আমি কাজ করেছি, কাজ করতে গিয়ে ফেল করেছি। তখন আমার কাছে মনে হচ্ছে এটা আমার শিখতে হবে, আমার এটা শিখতে হবে, আমি ওইটা শেখার জন্য করেছি। দেন আই রিয়েলাইজ যে ওকে, এখানে একটাই শব্দ আছে, সেটাই। আমার এক বন্ধুকে আমি বললাম যে বন্ধু আমার তো কম্পিউটার শিখতে হবে, তো আমার কাছে তো টাকা নাই, তো আমি এখন কোনো কোর্সে ভর্তি হতে পারবো না। বলে তুই আমার বাসায় আয়। ওর বাসায় একটা বড় কম্পিউটার ছিল তখন। তাই বললাম আসবো? বলে হ্যাঁ আয়। ও আমাকে ধানমন্ডির মধুবাজারে আমাকে ওর কম্পিউটার দিয়ে শিখাইলো MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল। আমি একটা পেপারে দেখলাম একটা চাকরির বিজ্ঞপ্তি, আমি ওখানে গেলাম, গিয়ে বললাম যে আই ওয়ান্ট আ জব। কিচ্ছু জানি না, CV কি বলে এগুলি কিচ্ছু জানি না। বলে কি পারবেন? আমি বললাম এগুলি পারি। তো এক্সেল পারেন? আমি বললাম হ্যাঁ পারি।
কমন পড়ছে। আমাকে কাজ দিল, আমি এক্সেলের কাজটা করলাম, করে প্রিন্ট নিলাম, প্রিন্ট নিয়ে বললাম এই যে। উনি আমার এক্সেলের কাজ দেখে বলল কবে জয়েন করবেন, আর কিচ্ছু জিজ্ঞেস করেনি উনি। কোথায় পড়াশোনা করছি, কি সিজিপিএ, কিচ্ছু না, এক্সেল। দেন আই রিয়েলাইজ, আরে বাংলাদেশের মানুষের তো একটাই সম্পদ যেটা দিয়ে আমি মানুষকে কানেক্ট করতে পারি, সেটা হচ্ছে দক্ষতা। আমার আর আপনার সঙ্গে কানেকশনের মূল কেন্দ্রটা হচ্ছে দক্ষতা। আমার একটা দক্ষতা আছে, আপনার একটা দক্ষতা আছে, দুই দক্ষতা মিলে পাওয়ার। দেন আই স্টার্টেড শেয়ারিং মাই স্টোরি টু আদার্স, যে ভাই তোমার যদি জীবনে কোনো কিছু করতে হয়, যত ভালো সিজিপিএ থাকুক, কিচ্ছু হবে না। আর আমার লাইফে আপনি বলবেন যে আমি পড়াশোনা কি করেছি, আমি সব করেছি। আমি ডবল মাস্টার্স করেছি, আমি অনার্স করছি, আমি পৃথিবীর 4টা দেশে পড়াশোনা করেছি, আমি পিএইচডি করেছি, আমি এখন ডক্টর KM হাসান রিপন। আমি আমার বাবাকে বলছিলাম, আমার বাবার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, কিন্তু আমি ডাক্তার হই নেই। উনি মারা যাওয়ার পর আমার মনে হয়েছে যে না, ডাক্তার তো আর এখন হতে পারবো না, তাহলে ডক্টর হই। আমি ডক্টর হয়ে আমি আমার আব্বার কবরে গিয়ে বলছি, তোমার সামনে এখন যে আসছে সে হচ্ছে ডক্টর KM হাসান রিপন। এগুলি সব আসছে ইনস্টলমেন্ট, আমার ডিগ্রি আসছে ইনস্টলমেন্টে ইকবাল ভাই, কাজ আসছে, দক্ষতা আসছে আগে। দ্যাটস হাউ আই স্টার্টেড প্রমোটিং স্কিলস। ম্যান, আমি সেখান থেকে বুঝছি। অ্যাবসলিউটলি, আমি আপনার সঙ্গে প্রচণ্ডভাবে রিলেট করতে পারতেছি। কারণ হলো মানে আমি এখন তো আমরা খুব বলতেছি যে শুধু বইয়ের পড়া দিয়ে, সিজিপিএ দিয়ে তুমি কিছুই করতে পারবে না, চাকরিও পাবে না, ব্যবসা করতে পারবে না, উদ্যোক্তাও হতে পারবে না, তোমাকে মিনিমাম কিছু দক্ষতা তোমার লাগবে। তো আমি আপনার কথা শুনতে শুনতে রিলেট করছিলাম। আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই, রেজাল্টের ফাঁকে জায়গাটা এলিফ্যান্ট রোডে গিয়েছিলাম, তখন ওয়ার্ড এক্সেল শিখতে একটা কম্পিউটারের দোকানে, আমার নামটা মনে আসতেছে না, খুবই জনপ্রিয় ছিল এবং অনেক টাকা নিত তারা। তখন প্রায় 5-6 হাজার টাকা নিত, মানে একটা কোর্সের জন্য, অনেক টাকা। তো সেটা শিখেছি মানে ইন্টারমিডিয়েটের পরপর, মানে চাকরির লাইফেও আসে। হ্যাঁ, বুঝতে পারছি। তারপর যাই হোক, কম্পিউটারের প্রতি তো তারপরে একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। তারপর চাকরিতে যখন জয়েন করলাম, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান প্লাস কম্পিউটার এগুলোর কারণে, তারপরে দেখি ইংরেজিতে দুর্বলতা। কারণ বাংলা মিডিয়ামে লেখাপড়া করেছি, ভালো ইংরেজি জানি না, বলতে পারি না, কিছু বুঝতে পারি, অল্প স্বল্প লিখতে পারি। পরে ব্রিটিশ কাউন্সিলে গেলাম ইংরেজি শিখতে, ইংরেজি শিখলাম। তারপর দেখি আরে দারুণ তো, এখন তো কমিউনিকেশন খুব ইজি হয়ে গেল, যে কোথাও যোগাযোগ করতে পারতেছি, চিঠি লিখতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না। সো আসলে এই জিনিসগুলা মানে না থাকলে, মানে আমরা হয়তো তখন কি বলে, যেখানে আটকে গেছি একটা সমাধান খোঁজার চেষ্টা করেছি, কিন্তু এইভাবেই বোধহয় আমাদের লোক ছেলেপেলেরা ভাবতেছে না। মানে না, আমি এই জায়গাটাতে আমি একটু হতাশার জায়গাটায় আসতে চাই। আমি সেটা আপনাকে বলতেছি। আপনি আমাকে যখন জিজ্ঞেস করলেন যে আমি আর আপনি একসঙ্গে বসবো আজকে এই শোতে, আপনি আমাকে টপিকের কথা জিজ্ঞেস করছিলেন, আমি আপনাকে বলছিলাম যে দক্ষতার বেহাল দশা। কেন বেহাল দশা? ধরেন আমি আর আপনি এখন কিন্তু বাংলাদেশের যে 22 লক্ষ ছেলে মেয়ে গত বছর এই কর্মবাজারে ঢুকেছে, নতুন 22 লক্ষ ছেলে, এই 22 লক্ষ ছেলে মেয়েদেরকে আমরা অনেক দোষ দিতে পারি। তোমরা এইটা করো না কেন, তোমরা ওইটা করো না কেন, তুমি কেন কম্পিউটার শেখো না, তুমি কেন কমিউনিকেশন শেখো না। আমিও এটা করতাম ইকবাল ভাই। আমি যেদিন 2002 সালে প্রথম স্টেজে উঠি, 2002 সালের 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ইকবাল ভাই আমি আপনাকে কি বলবো, আমার সামনে 300, 400, 1000 ছাত্রছাত্রী, আমি সবাইকে বলছি তোমরা এগুলি করো না, তোমরা এই করো না, তোমরা সেই করো না। একদিন হঠাৎ করে রিয়েলাইজ করছি, আরে ভাই ওদের সিস্টেমে প্রবলেম, আমি ওদেরকে কেন দোষ দিচ্ছি। বিশ্বাস করেন, এরপর থেকে আমি কোনো দিন কোনো সেশনে গিয়ে আমি তাদেরকে সবক দেই না, আমি সবক দেই আমাদের দেশের সরকারকে, আমি আমার সবক দিই আমার দেশের সিস্টেমকে। আপনার সিস্টেমে দক্ষতার কোনো জায়গা নাই। আপনার প্রফেসররা কোনোদিন কোনো ছাত্রকে বলে না, এই তুমি ডিগ্রি তো নিবা 4 বছরের আগে ফার্স্ট ইয়ারে একটা ডিগ্রি, একটা স্কিল, সেকেন্ড ইয়ারে আর একটা স্কিল, থার্ড ইয়ারে আর একটা স্কিল, ফোর্থ ইয়ারে আর একটা, তারপরে তোমাকে আমি ডিগ্রি দিব। বাংলাদেশের কোনো প্রফেসর বলে না, বাংলাদেশের কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি বলে না, বাংলাদেশের কোনো মন্ত্রী বলে না। বাংলাদেশের একটা মন্ত্রী নাই যেই মন্ত্রীর মুখ দিয়ে আমি দক্ষতা শুনি, যে দক্ষতা হিসাবে এই সিস্টেমে যেখানে একটা ছাত্রকে বলা হয় মুখস্থ করলে আমি তোমাকে ডিগ্রি দিব আর এরপরে দক্ষতা তোমার ব্যাপার। কয়জন আছে আমার আর আপনার মতো যে নিজের বন্ধুকে গিয়ে বলবে, দোস্ত আমাকে তোর কম্পিউটারটাকে ধার দিবি প্রতিদিন 2 ঘন্টা? আর কোন বন্ধু আছে যে বলবে, সব বন্ধু তো আর একরকম না, যে যা
এই কম্পিউটার তোর, আমি ভাগ্যবান আমাকে বলছে আমার বন্ধু Sure. এই কম্পিউটার তোর। আপনার কাছে হয়তো কিছু টাকা আপনি হঠাৎ করে আসছে, আপনি স্বেচ্ছায় নিজ ইচ্ছায় আপনি ওই এলিফ্যান্ট রোডের ওই প্রতিষ্ঠানে গিয়েছেন। কয়জন মানুষের এই সিস্টেম যদি থাকে ভাইয়া, প্রাইমারি স্কুলে কোনো দক্ষতা নাই, তাহলে একটা বাচ্চা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত তার শিক্ষক তাকে কোনোদিন দক্ষতা, ক্রিয়েটিভিটি এই জায়গা নিয়ে কথা বলে? তার মানে মানে আমি যেটা খুব সিরিয়াসলি অবজার্ভ করি, বাংলাদেশের 64 জেলাতে পলিটেকনিক ইনস্টিটিউট আছে এবং তারা, আমি একবার খুব আগ্রহ নিয়ে ওই যে এটুআইয়ের সাথে কাজ করতে গিয়ে তাদের সিলেবাসগুলো দেখছিলাম, আমাকে ওরা কনসালটেন্ট হিসেবে ডেকেছিল। আমি তো সিলেবাস দেখেই মানে ভয় পেয়ে গেছি যে হোয়াট ইজ দিস, এটা 80-82 সালের সিলেবাস, 90 সালের সিলেবাস, আমরা 2025-এ যাই এটা নিয়ে কথা বলতেছি, যেটা কোনো কাজে আসতেছে না। তারপরে হলো যারা পড়ায় এদের কোনো ট্রেনিং নাই, মানে দে আর টোটালি ব্যাকডেটেড। 100%। তো একই সমস্যা প্রাইমারি স্কুল, হাই স্কুল এখন। আচ্ছা রিপন ভাই, আমি আপনার একটা কথা বলতে চাই, আমার এখনও মনে পড়ে, আমি এটা গুনাহ কিনা আমি জানি না, আমি আমার শিক্ষকদেরকে পায়ে ধরে সালাম করতাম, এটা উচিত না ইসলামে যদিও, মানে এটা হচ্ছে কি শ্রদ্ধায় অবনত হয়ে এই কাজটা করতাম। আমার কাছে আমার অঙ্কের টিচার, আমার ইংরেজির টিচার আমার কাছে জিনিয়াস মনে হইতো। এইসব টিচার কি এখন আছে? মানে এইসব টিচার তো নাই, কারণ এইসব টিচার থাকার জন্য যেই মানসিকতা দরকার। আমার একজন ইংলিশ টিচার, আমার বন্ধু বান্ধবরা এখন শুনলে বলবে তুই কি জীবনে একটা টিচারই পাইছিস? এই বাবু স্যার, বুঝছেন, আমার ইংলিশের টিচার, এই বাবু স্যার আমার কাছে এসে আমাকে প্রতিদিন 1-2টা প্রশ্ন করে আমাকে বিপদে ফেলতেন। আমি মিস করি বাবু স্যারের সেই প্রশ্ন, আমি মিস করি বাবু স্যারের বাবু স্যার আমাকে, তারপরে আমার আরও অনেক টিচার ছিলেন, আশরাফ স্যার, জমির স্যার, উনারা আমাকে কোনোদিন এই ভয় দেয়নি যে খবরদার আমাকে প্রশ্ন করতে পারবি না। হেড স্যার এসে বলতো খবরদার কেউ প্রশ্ন করবা না, এখন ইউএনও আসবে বা এই অত্র এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি আসবে, খবরদার, কিন্তু উনারা বলতো করবি করবি। মানে এই যে কোয়েশ্চেন করা এবং কোয়েশ্চেন করতে দেওয়া, এই শিক্ষক এই মুহূর্তের ছাত্রছাত্রীরা তো আর, আমি তো আর ক্লাসে বসি না, ওটা তারাই বলতে পারবে। বাট আমার কাছে মনে হয় যে আমাদের ক্লাসরুমটা অনেকটা পাস্ট ওরিয়েন্টেড, ইকবাল ভাই। পাস্ট ওরিয়েন্টেড মানে হচ্ছে আমাদের, আমি সেদিন একটা ইসের লিখেছি, সেটা হচ্ছে আমাদের প্রেডিক্টেবিলিটির প্যান্ডেমিক চলতেছে। আজ থেকে 10 বছর পর কি হবে বাংলাদেশে, না সরকার আলোচনা করে, না এমপিরা আলোচনা করে, না আপনার মানে কোনো ক্লাসরুমে আলোচনা হয়। 1960 সালে কি হয়েছে সেটা নিয়ে অ্যানালাইসিস করে, ওয়ারাস পৃথিবী আগামী 10 বছর পর কি হবে। সো প্রেডিক্টেবিলিটি প্যান্ডেমিক চলতেছে এখন। আমি আপনাকে আরেকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, এগুলো তো তখন মনে হয় না, এখন মনে হয়। আমি ক্লাস 9 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে কমার্স বলে একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে বাণিজ্য গণিত নামে একটা সাবজেক্ট আছে, কমার্স ডিপার্টমেন্ট। সেইখানে শেখানো হয় আপনি কিভাবে বুক কিপিং করবেন, মানে আরেকজন ব্যবসা করবে আপনি লিখে রাখবেন, এটা হচ্ছে বাণিজ্য। তাহলে ব্যবসাই নাই, ব্যবসার মাইন্ডসেটটাই আমরা ঢুকাচ্ছি না, যেটা ক্লাস 9-10 থেকে ঢোকানো উচিত। আর আমরা আর এটা হয় কি, আর একটা জিনিস হয় কি, ধরেন এটা কেন ঢোকায় না, কারণ হচ্ছে আমাদের এখানে আইডিয়া তৈরি করা মহাপাপ। আমি যদি ইকবাল ভাই আপনাকে বলি যে আমার একটা আইডিয়া আছে, আমি আপনাকে নিশ্চিত করে বলি, আপনার এই ফ্লোরেও যদি আপনার 5-6 জন লোক থাকে, এটা আমাদের হ্যাবিটে পরিণত হয়েছে, 5-6 জনের মধ্যে মিনিমাম 90% লোক প্রথমেই বলবে এটা হবে না, মনে হয় নেগেটিভ। মানে এটা কিন্তু যে সে যে ইচ্ছাকৃতভাবে করছে, নট দ্যাট, এটা তার বা আমাদের মাইন্ডসেটের মধ্যেই আছে, আমার আগে না বলতে হবে, মানে আমি যে কোনো কিছু না দিয়ে শুরু করা। আমার কাছে যেটা মনে হয়, ধরেন বর্তমান সরকার ক্ষমতায় আসছে, এই যে ধরেন 60 দিন হইল, 2 মাস হলো, আমার মনে হয় তারা যদি বাংলাদেশের সত্যিকারের উন্নয়ন চায়, অবশ্যই চায়, আগামী 5 বছরের মধ্যে তাদের কিছু জিনিস তাদের নিশ্চিত করতে হবে। তার মধ্যে সবার আগে হচ্ছে দক্ষতা উন্নয়ন। 5 বছরে প্রতি বছর 1 কোটি মানুষকে দক্ষতা করা সরকারের কোনো ব্যাপার না। আমার দুঃখ লাগে, এখন দেখি অনেক মানুষ সরকারের কাছে টাকা নাই, এই সরকারের কাছে টাকা নাই। আরে সরকারের কাছে কোনোদিন টাকার অভাব হয় নাকি?
সরকারের কাছে কোনদিন টাকার অভাব হয় না, না। এবং আপনি যদি আমাকে একটু বলেন, আমার জাস্ট আপনি একজন একাডেমিশিয়ান অলসো, মানে আমার এই যে গ্র্যাজুয়েশন মাস্টার্স এগুলোর দরকারটা কি? আরে, আমার কথা হচ্ছে কি মানে ভাইয়া, ইন্টারমিডিয়েটের পরে 6 মাসের একটা দক্ষতা নিয়ে আমি কাজে নেমে যাচ্ছি না কেন? আমি আপনাকে একটা মানে রিয়েল বিদেশে কি হচ্ছে? আমি আপনাকে একটা রিয়েল কথা বলি, আমি এটা নিয়ে অনেকগুলো টেলিভিশন মানে হ্যাঁ, টকশোতেও আপনার গিয়েছি। যদি কাজ করতে করতে গ্রাজুয়েশন করেন, মাস্টার্স করেন, বা বিয়ের প্রিকন্ডিশন হিসেবে আপনার গ্রাজুয়েশন মাস্টার্স থাকে, আপনি করেন। মানে মানে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপনি তো মাস্টার্স করছেন 2টা, অনার্স করছেন 1টা, পিএইচডিও করছেন, তা আপনি ডিগ্রি নিয়েছেন কেন? এটা আমাকে অনেকে বলে, কিন্তু কখন নিয়েছেন আপনি? আমি বলি যে ভাই, আমার ডিগ্রি, সত্যি কথা, আমি কোনোদিন এটা চিন্তা করিনি যে আগে ডিগ্রি করব, আগে মাস্টার্স করব, তারপরে আমি কর্মবাজারে ঢুকবো, এটা আমি চিন্তা করি না। আমি বললাম না, ডিগ্রি আসছে আমার ইনস্টলমেন্টে, দক্ষতা আসছে রিয়েল টাইমে, দক্ষতা আমার সাথে সাথে হেঁটেছে, আলহামদুলিল্লাহ এখনও হাঁটছে, এবং ডিগ্রি এসেছে আমার ইনস্টলমেন্টে। আমি বাংলাদেশের শিক্ষামন্ত্রী মহোদয়কে উদ্দেশ্য করে বলছি, আপনি নিজেও, ওনার পিএইচডি কিন্তু টিভেটে, উনি দক্ষতাকে এডুকেশনের সাথে ওনাকে ইন্টিগ্রেট করতে বলেন আপনার প্ল্যাটফর্মের মাধ্যমে। আমরা ওনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। স্কিলকে উনি অ্যাড অন করে রেখেছেন। বাংলাদেশে 54 বছরে স্কিল হলো অ্যাড অন। আপনার জন্য চিকেন ব্রোস্ট আছে, ওইখানে আরও অনেক অ্যাড অন আইটেম আছে, আপনি খাইতে পারেন আপনার আলাদা পয়সা দিয়ে। বাংলাদেশে মানুষ অ্যাড অন পছন্দ করে না। বেশ কিছু ব্র্যান্ড আসছে অ্যাড অন কনসেপ্ট নিয়ে, তারা উঠে চলে গেছে, তাদের ব্যবসা ফেল করছে। বিকজ বাংলাদেশের মানুষের মাইন্ডসেট হচ্ছে, ভাই যা দিবেন একবারে দেন। দ্যাট ইজ দ্য মাইন্ডসেট। আপনি ইউনিভার্সিটিকে বলেন কোনো ছাত্রকে ডিগ্রি দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ওর এমপ্লয়াবিলিটি নিশ্চিত না করবেন, ইউনিভার্সিটি ডিগ্রি দিতে পারবেন না। কোনো ছাত্রকে আপনি, এটা কিন্তু ছাত্রকে ধরবে না, ওই কলেজের প্রিন্সিপালকে ধরবে, যে তুমি কোনো স্টুডেন্টকে এইচএসসি রেজিস্ট্রেশন বা এসএসসি রেজিস্ট্রেশন করাতে পারবে না যদি তুমি আমাকে দেখাতে না পারো যে হি ইজ স্কিলড ইন দিস অন্তত একটা সাবজেক্ট। এটা যদি নিশ্চিত করে সরকার, মানে আমি বলছি এডুকেশনকে বাদ না, আমাদের ডিগ্রি লাগবে, আমাদের মাস্টার সব লাগবে, পিএইচডি লাগবে, কিন্তু স্কিল ইন্টিগ্রেটেড। যেই কাজটা করেছে চায়নার এডুকেশন সিস্টেমে স্কিল ইন্টিগ্রেটেড, স্কিল সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি, আমি এগুলির নাম বলতে পারবো আপনাকে। ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, ওয়ান কি স্কিল, ফিউচার স্কিল সিঙ্গাপুর, ডুয়েল এডুকেশন জার্মানি, আপনার অ্যাপ্রেন্টিসশিপ মডেল সুইডেন। আমি আপনাকে কতগুলি বলবো। আমি এখানে একটু আপনাকে অ্যাড করি, অনেকের আমি যখন স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি, অনেক আগের কথা বলছি, তারা আমাকে এরকম বলতো, আমার ক্লাস, অ্যাসাইনমেন্ট, ব্যস্ততা, এটা সেটা। তখন আমি তাদেরকে অঙ্ক করে দেখাইলাম যে তুমি কতক্ষণ মোবাইল ইউজ করো, কতক্ষণ ঘুমাও, কতক্ষণ আড্ডা দাও, কতক্ষণ মোবাইলে কথা বলো, এগুলো সব যোগ করো 24 ঘন্টাকে। সব করার পরেও দেখা যাচ্ছে যে 4 ঘন্টা ফ্রি টাইম আছে তার। মানে আমি ধরে নিলাম সে আড্ডা দেওয়ার জন্য সময় আছে, সেটা করেও 4 ঘন্টা ফ্রি টাইম আছে। তাহলে 4 বছরে 4 ঘন্টা মানে হলো 5840 ঘন্টা। বাবা, তার মানে 243 দিন, মানে প্রায় 1 বছর ওয়ার্কিং ডেতে চিন্তা করলে। তাহলে এই একটা বছর, এই অনার্সের 4 বছর আমরা তাকে চাইলে 2টা করে 8টা স্কিল শেখাতে পারি এই 243 দিনে বা 5840 ঘন্টায়। এখন এটা ওই যে আমি আপনাকে ওই যে বললাম না, মানে আমি গ্র্যাজুয়েটদের জন্য বলবো, বা যারা এই মুহূর্তে পড়াশোনা করছেন, বা যারা এই মুহূর্তে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন, আমি তাদের জন্য বলবো। বাট আমি একটু আমাদের প্রথমে তো সরকারকে বললাম যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আপনি আল্লাহর ওয়াস্তে দক্ষতাকে সার্টিফিকেট দিতে হলে স্কিল, আপনি দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনি স্কিলকে অ্যাড অন রেখেন না, আপনি স্কিলকে কম্পালসারি করেন, ইন্টিগ্রেটেড করেন এডুকেশন সিস্টেমের সঙ্গে। প্রফেসরদের বলবো, আল্লাহর ওয়াস্তে আপনি ওকে 4 বছরে ও যদি কোনো কাজ করে, ও যদি কোনো দক্ষতা উন্নয়ন করে, ওকে বাধা দিয়েন না, ওকে বলেন নাই তুমি ক্লাসে আসো নি কেন, তুমি এই করছো কেন। ওকে আপনি বলেন যে ওকে আমার সাবজেক্টের অ্যাসাইনমেন্ট হচ্ছে এই সাবজেক্টের একটা বাইরের প্র্যাকটিক্যাল কাজ তোমাকে করে আসতে হবে। তুমি বুক কিপিং করতেছো, ঠিক আছে, যাও তুমি একটা মুদির দোকানের বুক কিপিং করে আমার কাছে জমা দিবে, এটা তোমার অ্যাসাইনমেন্ট। এই যে ওর এক্সপিরিয়েন্স হলো, এটা আমি প্রফেসরদের অনুরোধ করব। এবার আসেন আপনার গ্র্যাজুয়েটদের কথা। আমি বলবো যে ভাইয়া, মানে সত্যি কথা বলতে, পৃথিবীতে ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর যখন এই আইডি কার্ডটা খুলে ফেলে না, তখন ও একটা জিরো, ও জিরো ছাড়া কিছু না।
এই 4টা বছর যার সৌভাগ্য হয়েছে, আপনি জানেন কি না জানি না, পৃথিবীতে ইফ আই এম নট রং প্রায় আপনার মানে 60 মিলিয়নের কাছাকাছি মানুষ আছে পৃথিবীতে যারা সত্যিকার অর্থে শিক্ষা কি জিনিস, স্কুল কি জিনিস জানে না। এরকম মানে এটা ওয়ার্ল্ড ব্যাংকের আপনার রিপোর্ট, আমি এক্স্যাক্ট নাম্বারটা হয়তো বলতে পারলাম না, বাট আপনারা সার্চ করে দেখেন। অনেক মানুষ যারা শিক্ষা জানে না, বাট আমাদের বাংলাদেশে যারা শিক্ষা জানছে এবং যারা একটা ক্লাসরুমে বসার সৌভাগ্য অর্জন করছে, আমি তাদেরকে বলবো যে আপনারা দয়া করে আপনার নর্মাল ডিগ্রির পাশাপাশি একটা স্কিলকে বেছে নেন, যে কোনো একটা স্কিল, সেটা যেটা হোক। কোনো মানুষকে দেখে স্কিল, আপনার যেটা পছন্দ আপনি যদি সেটার উপরে দক্ষতা নিতে পারেন, আপনি যদি অসংখ্য মানুষকে গিয়ে শুধু এতটুকু বলতে পারেন যে ভাইয়া আসসালামু আলাইকুম বা স্যার আসসালামু আলাইকুম, আমি এই বিষয়টা নিয়ে শিখছি, আপনার দোয়া চাই, দেখবেন অনেক মানুষ পিঠে হাত দিবে এবং জিজ্ঞেস করবে তুমি কি করো। বা এই যে নেটওয়ার্কিং যেটাকে আমি বলছি আর কি, একটা মানুষের সঙ্গে যদি সম্পর্ক থাকে, একটা স্কিলের উপরে যদি ফোকাস থেকে অনুশীলন করা যায়, আর যদি আপনার সকালবেলা ঘুম থেকে উঠে যদি কাজ খুঁজবো, চাকরি না, কাজ দরকার আমার, বিনা পয়সায় হোক অথবা হালকা পয়সা দিয়ে হোক, কাজ করব আমি। আমি একটু রিলেট করছি। আমি গ্র্যাজুয়েশন শেষ করার পরে তো রেজাল্টের যে গ্যাপ টাইমটা, তখন আমি বেশ কয়েকটা জায়গায় ওই শব্দটাই আমি বলেছি যে আমি একটা কাজ করতে চাই, চাকরি বলি নাই, একদম মুখ দিয়ে উচ্চারণ করি নাই। তো বলে যে তুমি তো ইন্টারমিডিয়েট পাস, তখন আমার রেজাল্ট হয় নাই, তোমাকে কি কাজ দেবো। আমি তো মানে 2-3 জায়গায় যাওয়ার পরে এক জায়গায় আমি যেয়ে বললাম যে আমাকে কোনো টাকা দেওয়া লাগবে না, আমি কাজ শিখবো। উনি আমাদের টাকায় আছে, রিয়েলি? হ্যাঁ, উনি দিল। আমি 6 মাস ওখানে কাজ করছি, এরপরে আমার লেখাপড়া শুরু হয়ে গেছে, বাট আমি কাজটা শেখার জন্য 6 মাস সময় দিয়েছি। এবং রেজাল্ট কী হয়েছে জানেন? প্রথম ইন্টারভিউতে চাকরি। মাশাআল্লাহ। তো এই জিনিসগুলো আসলে মানে মানে এগুলোর ইম্প্যাক্ট অনেক বড়। আমরা চিন্তা করি কি আমার লেখাপড়া শেষ হয়ে গেছে, কালকে আমার একটা চাকরি রেডি, হ্যাঁ, জীবন হবে না। এই অ্যাটিচিউডটা আমাদের খুব মানে এটার ব্যাপার হচ্ছে কি ইকবাল ভাই, আপনি তো নিজের ব্যবসা প্রতিষ্ঠান চালান, আমরাও প্রচুর মানুষকে রিক্রুট করি। আমাকে যখনই কোনো মানুষ আমাকে মেসেজ পাঠায় যে ভাইয়া আমার একটা চাকরি লাগবে, সত্যি আমি চাকরি শব্দের মানে জানি না। আমি চাকরি শব্দের মানে এইটাই জানি যে আমি যদি ওকে এখানে হায়ার করি, আমার হায়ার করলেই ওকে আমার প্রতি মাসে একটা বেতন দিতে হবে, যেটা আমার বার্ডেন। কিন্তু ও যখন আমাকে বলে যে ভাইয়া আমার একটা কাজ লাগবে, সঙ্গে সঙ্গে আমি উঠে নড়ে বসি, হ্যাঁ হ্যাঁ বলো তুমি কি করতে পারবা। কারণ আমার তো অনেক প্রবলেম, আপনারও তো অনেক প্রবলেম, আপনি তো সারা দিন প্রবলেম, আমি সকাল 6টা থেকে আজকে প্রবলেম সলভ করতেছি। তো কেউ যখন এসে বলে যে ভাইয়া আমার একটা কাজ লাগবে, আমি এই প্রবলেমটা সলভ করতে পারি, আমার সঙ্গে সঙ্গে ওর দিকে নজর যায়, যত হাজারো ডিগ্রিধারী বসে থাকুক। মানে তুমি কী করতে পারবা? ভাইয়া আমি খুব ভালো ভিডিও বানাতে পারি, আসো। ভাইয়া আমি খুব ভালো সেল করতে পারি, আসো। ভাইয়া আমি খুব ভালো টাইপ করতে পারি, আসো। কাজ কাজ উইথ, ওই যে কাজ চাইলেই আর একজন এমপ্লয়ার তাকে জিজ্ঞেস করে কি করতে পারবা, তখনই তো আসে ডিগ্রি স্কিলের কথা। অ্যাবসলিউটলি। আমরা এরকম কিছু কাজের দক্ষতার কথায় আসবো, অ্যাটলিস্ট 10টা দক্ষতার কথা আপনি বলবেন যেগুলা সে চাকরি করুক, ব্যবসা করুক, উদ্যোক্তা হোক, তার লাগবে। তার আগে আমি আপনাকে আরেকটু মনে করে দিতে চাই, মানে অনেকে হয়তো বলতেছে যে ওনারা এখন বড় বড় কথা বলতেছে না, বড় বড় কথা আপনিও বলেন নাই, আমিও বলছি না। আমিও গ্র্যাজুয়েশন শেষ করার পরেই যখন কাজে ঢুকে যাই, চাকরিতে ঢুকার এবং 10 বছর পরে এবং উদ্যোক্তা হওয়ার পরে, ইনফ্যাক্ট আমি মাস্টার্স করি, ডবল মাস্টার্স 10 বছর পর। তো এটা হলো একটা শখ যে আমার মাস্টার্সটা হয় নাই করি, বাট আমার কাজের ক্ষেত্রে তো এটা বাধা হয়ে দাঁড়ায় নাই, কোনোদিন হয়নি। তো এই জন্যই বলছি এই জিনিসটা। আরেকটা জিনিস আমি একটু ওই আলোচনায় যাওয়ার আগে বলতে চাই, আপনি ছোট করে একটুখানি বলছিলেন, বাট আমি এটাকে একটু সিরিয়াস নোটে আনতে চাই, কারণ আমার কাছে মনে হয় শেখার জন্য এর থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস আর কিছু হইতে পারে না। সেটা হলো হোয়াই, প্রশ্ন করা। এই প্রশ্ন করার জন্য আপনি মানে প্রশ্ন করাতে উদ্বুদ্ধ করবেন কীভাবে? মানে আমরা তো আসলে ভয় পাই, আরে কে কী ভাবলো, আমার প্রশ্ন যদি ভুল হয় আটকে গেলাম কি না, আবার সবাই আমার দিকে তাকায় থাকবে, মানে এই যে ভয় থেকে কিন্তু শেষ পুরা। কিন্তু যে ছেলেটা বা যে মেয়েটা প্রশ্ন করেছে, প্রশ্নদাতাও তাকে মনে রাখে, পুরো অডিয়েন্স তাকে মনে রাখে। আমি ক্লাসরুমের কথাই বললাম, ক্লাসরুম তাকে মনে রাখে। এই প্রশ্ন করার জন্য তার মনের ভেতরে কি আগ্রহটা তৈরি করা দরকার? মানে দেখেন, আমি যদি একদম রিলিজিয়াস প্রেক্ষাপট থেকে বলি, কারণ আমি যেহেতু একজন প্র্যাকটিসিং মুসলিম,
আমি যখন পুরো কোরআন শরীফ আমি বাংলায় পড়লাম, বাংলায় পড়ে আমি দেখলাম 23 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার প্রতিটা আয়াত এসেছে কারো না কারো প্রশ্নের কারণে। পুরা 23 বছরের যেই জার্নি, যে কোরআন নাজিলের যে জার্নি, এই কোরআন শরীফের প্রতিটা আয়াত আল্লাহ সরাসরি উত্তর দিয়েছে। তার আল্লাহ উত্তর দিল কাদের প্রশ্নে? আমাদের প্রশ্নে। তার মানে আল্লাহর কাছে কিন্তু কোয়েশ্চেন অ্যালাউড, রাইট? এবং এখনও বলে, আমার খুব প্রিয় একজন শিক্ষক প্রফেসর ডক্টর ইউসুফ এম ইসলাম স্যার, আমি খুব মানসিক একটা ইসের ভেতরে ছিলাম, একটা পেরেশানিতে ছিলাম, তা আমি ওনাকে গিয়ে বললাম আমার কোনো কিছু হলে আমি স্যারকে ফোন দেই। স্যারের কাছে রুমে গেলাম, স্যার বললাম স্যার এই প্রবলেম। তাহলে আমাকে জিজ্ঞেস করতেছো কেন? আল্লাহকে জিজ্ঞেস করো। বললাম আল্লাহকে কই পাবো? বলে দাঁড়াও, অজু করে আসো। অজু করে আসলাম, এবার বললো এই নাও হাতে কোরআন শরীফ। এবার চোখ বন্ধ করে নামাজ তো পড়ছিলাম, জি। বলে এবার তুমি আল্লাহকে জিজ্ঞেস করো। আল্লাহকে বলো আল্লাহ এই প্রবলেম, আপনি আমাকে একটা সলিউশন দেন, আমি জানি এই প্রবলেমের সলিউশন আপনার এই পবিত্র কোরআন শরীফ আপনি দিয়ে রাখছেন। এবং চোখ বন্ধ করে এটা বলে তোমার যেখানে যা সেখান থেকে খোলো, এরপরে ওই 2 পাতা পড়ো, মধ্যে তোমার আনসার আছে। ইকবাল ভাই আমি রিড করছি, আমার এখনও গায়ের লোম দাঁড়াচ্ছে। আমি ওই 2টা পাতা পুরাটা পড়ছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, অ্যান্ড আই গট মাই আনসার। তার মানে আপনি যদি কোয়েশ্চেন করেন ইউ উইল গেট দি আনসার। আমাদের বাংলাদেশের প্রবলেম, সেটা মনে থাকে বেশি, এবং সেটা মনে থাকে বেশি। আমাদের বাংলাদেশের মূল প্রবলেম হচ্ছে উই ডিসকারেজ পিপল টু আস্ক কোয়েশ্চেন। দ্যাটস ওয়াই কোয়েশ্চেন করাটা এক ধরনের অপরাধ আমরা মনে করি, উইচ ইজ নট। বেয়াদবি মনে করি। এই পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত যা হয়েছে তা কোনো না কোনো একটা প্রশ্নের কারণে হয়েছে। আমার আর আপনার জীবনে যা ঘটেছে তা কোনো না কোনো একটা প্রশ্নের কারণে হয়েছে, এবং কন্টিনিউয়াসলি উই আর আস্কিং কোয়েশ্চেন, রাইট? বাট এখানে একটা ছোট্ট বিষয় আছে যেটা আমাদের বন্ধুদেরকে আমরা বলবো, কোয়েশ্চেন করার জন্য যেই আচার আচরণ, ভদ্রতা, সঠিক শব্দের ব্যবহারটা দরকার। আমি আপনাকে বলতে পারি যে আপনি এটা কেন করলেন আমাকে বলবেন, এটা একটা টোন রং। আরেকটা বলতে আমার মনে হয় আমি একটু বুঝতে পারছি না, আপনি যদি দয়া করে আরেকবার রিপিট করেন। সো 2টা কোয়েশ্চেনের একই কোয়েশ্চেন, বা টোন ভিন্ন, শব্দ ভিন্ন, আচার আচরণ ভিন্ন। সো আমরা অনেক সময় প্রশ্ন করতে গেলে আমাদের টোন চেঞ্জ হয়ে যায়, শব্দ কঠিন হয়ে যায়। এটা যদি আমরা নিয়ন্ত্রণ করে চমৎকারভাবে যদি আমরা প্রশ্নটা করতে পারি, বিলিভ মি ইউ উইল গেট রেজাল্ট। অ্যাবসলিউটলি। সো আমাদের আসলে সমস্যা সমাধান করতে হলে, এগিয়ে যেতে হলে, জানতে হলে, শিখতে হলে প্রশ্ন করা জানতে হবে, প্রশ্ন করতে হবে। প্রথম আপনি ভুল প্রশ্ন করেন, হ্যাঁ পোলাইটলি করেন, Right. তাও করেন। ইভেন কি আপনি প্রথম আপনি রং টোনেও করেন, রং টোন, রাইট। এক সময় বকা দিবে আপনাকে, তখন আপনি বুঝবেন যে আচ্ছা এটা রং টোন ছিল। তবে আমি আবার আরেকটা জিনিস শেখাই, সেটা হচ্ছে নিজেকে প্রশ্ন করা, মানে নিজের সাথে কথা বলা। আজকে আমি কি করলাম, দ্য পাওয়ার অফ লোনলিনেস। ইয়া আজকে সারাদিন আমি কি করলাম, আমি কারোর সাথে একটু খারাপ ব্যবহার করেছি, আমার ব্যবহারে কি কেউ মনে কষ্ট পেয়েছে, আমি কি আজকে সারাদিন কারো কোনো উপকার করতে পারলাম, আমি কি আজকে সারাদিনে আমার এগিয়ে যাওয়ার জন্য একটা পাতা যোগ করতে পারলাম। এই প্রশ্নটা করা খুব দরকার, খুবই দরকার। তাইলেই এই 6 মাস 1 বছরের মধ্যে নিজেই রেজাল্টটা দেখতে পাবে যে কোথায় গিয়ে আছে। সো আমরা আমাদের ওই মূল জায়গাটাতে আসতে চাই যে কোন 10টা স্কিলস যেটা এখনকার সময়, আপনি একটু আগে বলছিলেন যে আমরা এখনও 90, 80s, 60s নিয়ে পড়ে আছি সব কিছুতে, বাট আমরা আগামী 10 বছরে কি আসতেছে সেটার জন্য প্রিপেয়ার্ড না। সো সব কিছু মাথায় রেখে আপনি যদি কিছু স্কিলস যেটা তাদের শিখতেই হবে, জানতেই হবে ফর সার্ভাইভাল। আমি জানি না, মানে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে মানে আমি যেখানেই যেতে চাই না কেন, বা যেদিনই আমি সেই জায়গায় পৌঁছাবো, আমার তো আসলে জার্নিটা একমাত্র মৃত্যু ছাড়া আমার জার্নি অনগোয়িং চলছে, এবং সফলতারও কোনো শেষ নাই, কোনো সংজ্ঞা নাই, কোনো মন্ত্র নাই। এবং ওই কোনো একজনের সফলতা শুনে আমি অনুপ্রাণিত হতে পারি, বাট ওই মন্ত্রটা আমার কাজে লাগবে না, এটা আমি বিশ্বাস করি আর কি। আপনার যেই সাকসেসের মন্ত্র, সেটা সত্যিকার অর্থে আমি কপি করে পেস্ট করলে আমার কোনো কাজে আসবে না ওইটা, বাট আমি ইন্সপায়ার হতে পারবো যে ওকে ইকবাল ভাই ওভাবে করেছে। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি কমিউনিকেশন ইজ দ্য মাদার অফ অল স্কিল।
মাদার অফ অল স্কিল। অ্যাবসলিউটলি এই মাদার অফ অল স্কিলস যেটা কমিউনিকেশন, যেটা আমাদের জন্মের পর থেকে শুরু হয় কান্না দিয়ে, ইশারা দিয়ে, সেটাকে আমরা আস্তে আস্তে পরিবেশের সাথে মানিয়ে আমরা সেটাকে অনেক বড় করছি। আমার কাছে মনে হয় এই কমিউনিকেশনের চর্চাটা খুব গুরুত্বপূর্ণ দরকার। আপনি যদি ঘর থেকে বেরিয়ে কারোর সাথে কথা না বলেন, এটা ডেভেলপ হবে না। আপনি বড় বড় লেখকের বই পড়তে পারেন, শব্দ সব মাথায় আছে, কিন্তু আপনি বাইরে গিয়ে কাউকে বলছেন না, আপনি চ্যালেঞ্জ নিচ্ছেন না, তাহলে আপনার হবে না। হ্যাঁ, তো সেজন্য আমি মনে করি কমিউনিকেশনটাকে প্রচুরভাবে প্র্যাকটিস করা উচিত এবং মানুষের সঙ্গে স্বেচ্ছায় কথা বলা উচিত। কথা বললে যেটা হয় যে আপনার ইভেন কি আয়নার সামনে আপনি যেটা বললেন যে আমি প্রচুর মিররিং করি, ইভেন কি আমার ওয়াইফ আমাকে প্রথম বিয়ের প্রথম আমার ওয়াইফ নক করছে, কার সাথে কথা বলো, তো আমি বলছি যে আমি আমার সাথে ফোন বাইরে আছে, ফোন বাইরে কথা বলতেছে। এখন পরে উনি রিয়েলাইজ করছে যে আমি আমার নিজের সাথে আগের ইসেরটাই করি। তো উনি আমাকে বলতো যে হয় অন্য কারোর সাথে কথা বলতেছে আমার অ্যাবসেন্সে, নাহলে বাথরুমে গিয়ে বলবে কেন, আর না হলে সে পাগল হয়ে গেছে। বাট আমি জানি আমি কি হয়েছি। আমি আজকে আপনার এখানে আসার আগেও কিন্তু আমি গাড়িতে চর্চা করছি ইকবাল ভাইকে কি বলবো, এর আমার আগে থেকে প্ল্যান ছিল, আদারওয়াইজ এত কথা মুখ দিয়ে বেরোয় কিভাবে। তো কমিউনিকেশন হচ্ছেই। কমিউনিকেশনের সঙ্গে আরেকটা জিনিস আমরা ভুলে যাই, এটা পার্ট অফ কমিউনিকেশন, সেটা হচ্ছে লিসেনিং, শোনা। রাইট। আমরা আসলে মানুষকে মাঝখানে ইন্টারাপ্ট করে ফেলি বা পুরাটা না শুনে জবাব দিয়ে ফেলি। একটা কথা তো আছে যে আমরা কি জবাব দেওয়ার জন্য শুনি না রিসিভ করার জন্য শুনি। সো আমরা বেশিরভাগ সময় জবাব দেওয়ার জন্য শুনি। কমিউনিকেশনের তো মানে কমিউনিকেশন তো যে কারণে একমাত্র স্কিল যেটাকে স্কিলস বলে, কমিউনিকেশন স্কিলস। তার মানে ধরেন এই যে আমি হাত নাড়াচ্ছি, এটাও একটা কমিউনিকেশন। এই যে আমার ফেশিয়াল এক্সপ্রেশন, এটা, এই যে আমি যেই ড্রেস পরে আছি, এটাও আমার একটা কমিউনিকেশন। এভরিথিং রিলেটেড উইথ কমিউনিকেশন। কমিউনিকেশনের মূলত, যেহেতু আপনি একটু বড় করলেন যে আমি একটু বলি, সেটা হচ্ছে কমিউনিকেশনের 4টা মেইন পিলার আছে। একটা হচ্ছে পিপলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা অনেক সময় ভুলে যাই। আমি কার সাথে কথা বলতে চাচ্ছি। অনেকে মনে করে আমি তো স্ট্রেট ফরওয়ার্ড, আমি সোজা সাপটা মানুষ, অতএব সোজা সাপটা কথা বলি। ভাই, আপনার হার্টবিট সোজা সাপটা না, আপনার হার্টবিটই তো এরকম। তা আপনি মানুষ বুঝে কথা বলতে হবে। আপনি আপনার বাবাকে বলবেন বাবা 1 গ্লাস পানি দেবে, মাকে বলবেন আম্মা 1 গ্লাস পানি দেবে। বসকে বলতে পারবেন, বসকে বলবেন স্যার কিছু না মনে করলে আমি আর আপনি মিলে 1 গ্লাস পানি খাই, দুজনে নিয়ে আসি পানি। মানে আপনি পানি খাবেন, কিন্তু আপনি অন্যভাবে বললেন, দেখেন মানুষ ভেদে। সো পিপল। এরপরে হচ্ছে আপনার কনটেক্সট, প্রেক্ষাপট। আমি ইকবাল ভাইকে এখন ফোন দিব, কোন প্রেক্ষাপটে আমি কল দিচ্ছি? আমি কি লাঞ্চ টাইমে কল দিচ্ছি, নাকি নামাজের টাইমে কল দিচ্ছি, নাকি বাংলাদেশে এখন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আমি সেই সময় কল দিচ্ছি? সো প্রেক্ষাপট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার অনেকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কল দেয়, আপনিও তো রাইট প্রেক্ষাপটে নাই। কনটেক্সট। 3 নম্বর হচ্ছে মেসেজ। যে এই যে মানুষ এবং প্রেক্ষাপট, এটার উপর ভিত্তি করে কিন্তু আমি মেসেজটাকে বানাই। তা হুট করে আমি কিন্তু একজনকে কল করে বা একজনকে আমি ডাকতে পারি না। মনে মনে আমাকে, আমি যত বেশি প্র্যাকটিস করবো এটা দ্রুত হবে। তার মানে হলো 3 নম্বর হলো মেসেজ। 4 নম্বর হলো আপনার লিসেনিং, যেটা আপনি বললেন যে আমি তো তাকে শুনতে হবে, এবং আমি যখন শুনবো তখন আনইন্টারাপ্টেড শুনবো, কোনো ধরনের কোনো পজ বাধা না দিয়ে আনইন্টারাপ্টেড শুনবো। 5 নম্বর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, 4-এর সাথে 1 বোনাস, 5 নম্বর, সেটা হচ্ছে ইয়োর বডি ল্যাঙ্গুয়েজ। আপনি ভালো কথা বলছেন কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজটা একটু মাস্তানের মতো, শেষ। তো আমার কাছে মনে হয় যে কমিউনিকেশনের এই 5টা পিলার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার একটা বই আছে এমপ্লয়াবিলিটি, ওটার ভেতরে বিশদভাবে কমিউনিকেশন লিখেছি। আপনারা যদি পড়েন বা ওটার অনেক ভিডিও আমার ফেসবুক বা ইউটিউবে আছে, ওটা দেখতে পারেন। বাট 5টা পিলার ইজ ভেরি ইম্পর্টেন্ট: পিপল, কনটেক্সট, মেসেজ, লিসেনিং অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ। এইখানে আমি একটা জিনিস যোগ করে দিতে চাই আপনার কথার সাথে, আমাদের ডে টু ডে লাইফে এটা খুব কাজে লাগে। সেটা হচ্ছে আমরা একজনকে ফোন করতেছি, ধরেন নিয়ম হচ্ছে ফোন করার আগে একটা টেক্সট দেয়া, যে ভাই আপনি কখন ফ্রি আছেন, আই উইল কল ইউ। আবার এই টেক্সট দিতে গিয়ে একটা বিড়ম্বন আছে, আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন, এরপর কিছু বলে না। তারপরে আমাকে 2বার মেসেজ দেখতে হচ্ছে, কিন্তু ওই আসসালামু আলাইকুম বলে পুরো সেন্টেন্সটা বলে ফেলা উচিত। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আপনি টেক্সট দিলেন না, ফোন দিলেন, আচ্ছা আর্জেন্ট হতে পারে, ফোন দিলেন, কিন্তু আপনি দেখলেন সে ফোনটা ধরছে না, কিন্তু আপনি কল করেই যাচ্ছেন।
তার মানে দুইটা ঘটনা হইতে পারে, হয় সে কোনো একটা আর্জেন্ট কাজে আছে অথবা আপনার কলটাকে গুরুত্ব মনে করছে না, রাইট। তাই না? তো বুদ্ধিমানের ভালো কমিউনিকেশন হচ্ছে, আর যেহেতু ফোনটা ধরছে না, আপনি আপনার মেসেজ টেক্সট দিয়ে দেন, আপনার তথ্যটা তাকে পাস করে দেন, এবং তথ্যটা সে যদি একটা মিটিংও থাকে তথ্য কিন্তু দেখা যায়, আমরা কিন্তু মেসেজ পড়তে পারি হোয়াটসঅ্যাপে বা ইয়েতে, তখন ইমিডিয়েটলি কিন্তু রিপ্লাই করা যায়। সো আমরা টেকনিকগুলো অনেক সময় জানি না। এটা হচ্ছে কি অধৈর্য, আর কিছু না। এটা হচ্ছে অধৈর্য। আমার যা লাগবে এক্ষুনি লাগবে। আমি ইকবাল ভাইরে মেসেজ করবো, দূর মেসেজের বাদ দেন, গুল্লি মারি, হ্যালো ইকবাল ভাই, আপনি হয়তো রাইট মোমেন্টে নাই। তো এই জন্য জিনিসটা যেটা হচ্ছে, আমাদের ধৈর্যের একটা বড় একটা সমস্যা আছে। এটা আমাদেরকে একটু মেনে চললে, যে আপনি আপনি মনে করছেন মেসেজটা কেউ পড়ে নেই, আপনি ফেসবুকে একটা জিনিস লিখেছেন, হাজার হাজার মানুষ এটা দেখে ফেলছে, এবং যেদিন একটা মেসেজ আপনার ওই ভদ্রলোকে রিলেট করবে, সে নিজেই আপনাকে কল দিবে। এটা আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি। সো মানে মাদার অফ অল স্কিলস কমিউনিকেশন, এটার উপরে চর্চা আমাদের। সো আমরা এক নাম্বারটা শুনলাম, তারপরে আসি 2 নাম্বারটা। আমার কাছে মনে হয় অ্যাডাপ্টিবিলিটি। অ্যাডাপ্টিবিলিটি মানে পৃথিবী প্রতি সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, তো আমাকে অ্যাডাপ্ট করতেই হবে নিজের সাথে, সময়ের সাথে, পরিস্থিতির সাথে, মানুষের সাথে। ধরেন করোনার সময় আমরা অনেকেই বিভিন্নভাবে কাজ করেছি। আল্লাহ মাফ করুক, করোনায় আমার লাভ হয়েছে। কারণ আমি করোনায় যখন দেখলাম যে মানুষের, কারণ আমরা তো প্রচুর মানুষের সাথে কথা বলি, প্রচুর মানুষের সাথে মিটিং করি। করোনায় দেখলাম এটা বন্ধ হয়ে গেছে, আমরা কিন্তু অনলাইনে চলে গেলাম। আমি অনেক মানুষকে দেখেছি অনেক পরে অনলাইনে এসেছে। আমি একদম ডে 1 থেকে, মনে আছে, ডে 1 থেকে আমি একদম নিজেরাও কিছু ইসে করেছি। এবং বিলিভ করেন, ওই করোনার মধ্যে আমি চিন্তা করলাম যে ও মাই গড, এতক্ষণ বাসায় বসে থাকবো। 6 মাস তো আমরা বসেই ছিলাম বাসায়। তো অনলাইনে গেলাম, বই লিখলাম, তারপর আমি একটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা কনসালটেন্সি করলাম অনলাইনে। তো আমি দেখলাম যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অ্যাপ্রোচটা চেঞ্জ করেছি। আমি ঘাবড়ে যাইনি, আমি অ্যাপ্রোচটা চেঞ্জ করেছি যে ওকে, আমি এই পার্টিকুলার সময়ে আমি নিজেকে আমার মনে আছে আমি 100 ওয়েবিনার করেছি। আমি নিজে অনেকগুলো, আপনি 100 ওয়েবিনার করেছি, এবং ওখান থেকে আমার অ্যাকচুয়ালি হয়েছে। তো আমার কাছে মনে হয় অ্যাডাপ্টিবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যেখানেই বাস করেন না কেন, ধরেন আমার অনেক আমি দেশের বাইরে আপনি গিয়েছেন, আপনি দেখেছেন যে ওখানে গিয়ে বিভিন্ন জন কিন্তু বিভিন্ন ধরনের দেশে গিয়ে তারা পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাইতে পারে না, চলে আসে অনেকে ফিরে। তো অ্যাডাপ্টেবিলিটি যদি আমাদের ভিতরে থাকে, এটা সম্পর্কের ক্ষেত্রেও হয়, অনেক সম্পর্কের ক্ষেত্রে এখানেও অ্যাডাপ্টেবিলিটি একটা বিরাট রোল প্লে করে। ফরম্যাট মানে এটা আসলে সম্পর্কের ক্ষেত্রে তো আরো বেশি, মানে সম্পর্ক নট অনলি হাজব্যান্ড ওয়াইফ, আপনার অফিস কলিগ, বস, সাবঅর্ডিনেট, সব ক্ষেত্রে অ্যাডাপ্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাডাপ্টেবিলিটি ইজ ভেরি মানে মানিয়ে নেয়া। ওকে, 2 নাম্বার। 3 নাম্বার যদি আমি আপনাকে বলি, তাহলে জানি না কতজন মানে এটাতে রিলেট করবে, বাট আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে মানে টেকনোলজি একটা ফ্যাক্টর। মানে টেকনোলজি ফ্যাক্টর এই কারণে বললাম, দেখেন আমি একটা মডেল বানিয়েছি, সেটা হচ্ছে সুপার ওয়ার্কার বা সুপারম্যান, যাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু হিউম্যান স্কিল দিয়ে পাঠিয়েছে, যেটা একমাত্র হিউম্যানের আছে। সিংহেরও নাই, শিয়ালেরও নাই, একমাত্র মানুষের আছে। এটাকে আমি বলি হিউম্যান স্কিল। ধরেন আমি ভালোবাসতে জানি, আমি মানুষের সঙ্গে হাত মিলিয়ে চলতে জানি, আমি চিন্তা করতে পারি, এগুলি কথা বলতে পারি, এগুলি হচ্ছে আমার হিউম্যান স্কিল। এবং এটা একমাত্র আমার জন্য আল্লাহ পাঠিয়েছে, হ্যাঁ, হিউম্যান স্কিল। নাও এটার সঙ্গে যদি আপনি এখন টেকনোলজি স্কিলসটাকে অ্যাড করেন, তাহলে আপনার 2টা ডানা হয়ে গেল, রাইট? তো 2টা ডানা দিয়ে, যার কাছে 2টা ডানা আছে সে তো আকাশে উড়বে। সো আমি সবাইকে বলি যে টেকনোলজিটাকে ভালোবাসেন। হ্যাঁ, মানে আপনি যদি আরেকটু স্পেসিফিক করে দেন, আমাদের অনেকেই টেকনোলজি বলতে বুঝে আমি ফেসবুক চালাতে জানি, হ্যাঁ, আরেকটু এক্সটেন্ড করে দেন, which is very good। মানে আপনি যদি ফেসবুকটাকেও যদি আপনি পজিটিভলি ইউজ করেন, আমি তো মনে করি আমার ফেসবুকে প্রচুর লাভ হয়েছে। আমি প্রতি মাসে 35 লাখ মানুষের সাথে দেখা করি, প্রতি মাসে। আমার যে কন্টেন্ট হয়, ফেসবুক থেকে রিপোর্ট দেয়। তো আমি দেখলাম যে আমি লাস্ট মান্থে আমার প্রায় 3.5 মিলিয়ন আমার কাছাকাছি রিচ হয়েছে।
তার মানে ও আমাকে বলছে তোমার কন্টেন্ট গিয়েছে, তুমি এত লক্ষ ইমপ্রেশন পেয়েছো, মানুষের কমেন্ট পেয়েছো, মানুষ তোমাকে তোমার কন্টেন্ট শেয়ার করেছে। সো এই যে রিপোর্টটা আসলো, তার মানে কি আমি আমার ঘরে বসে আমি আমার দক্ষতাগুলোকে শেয়ার করে, আমার লাইফ স্কিলসগুলোকে শেয়ার করে আমি মানুষের সেবা করছি। আবার অন্যদিকেও তো হতে পারে আমি নেগেটিভিটি ছড়াতে পারি ফেসবুকের মাধ্যমে, নেগেটিভিটিও ছড়াতে পারি। তো আমি বেছে নিয়েছি ওয়াই আই শুড স্প্রেড নেগেটিভিটি। আমি এই সুযোগে আপনাকে একটু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাই। মানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যে কত দারুণ কাজ করা যায় তার প্রমাণ হচ্ছে নিজের বলার মতো একটা গল্প। এবং আপনার নিশ্চয়ই মনে আছে শুরুর দিক থেকে আপনি জানেন যে আমরা মাত্র ফার্স্ট ব্যাচে 164 জনকে নিয়ে আমরা শুরু করেছিলাম, এক একটা ব্যাচে 90 দিন করে। আমি এই কাজটা করতে গিয়ে আমি কিছু ইউনিকনেস খোঁজার চেষ্টা করেছি, কারণ সবাই তো এই কাজ করছে। তাই আমি ভাবলাম যে কী ইউনিক করা যায় যেটা আমি ছাড়া আর কেউ করে নেই বাংলাদেশে। তাই ভাবলাম আমি প্রতিদিন শেখাবো, এভরি সিঙ্গেল ডে। এবং আপনি শুনে খুশি হবেন আমাদের 3000 দিন পার হয়ে গেছে, এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড, এবং বিনামূল্যে। এখন এটা আমার একটা নেশা বলতে পারেন। আমি কাউকে বলতেছি না যে তুমি বিনামূল্যে করাও, তুমি টাকা নিয়ে করো, কিন্তু আমি বেছে নিয়েছি যে আমি এটা করব, কেউ করে নাই সে কারণে। এবং এইটার একটা আরেকটা যে জিনিসটা আমি করেছি আপনি শুনলে, আমি জানি না আপনি জানেন কি না, বাংলাদেশে আমি একটা প্যারালাল শিক্ষা ব্যবস্থা চালু করেছি বাংলাদেশের 64 জেলায় এবং বিশ্বের অনেকগুলো দেশে। প্রতিদিন সন্ধ্যায় আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে বসে যায়, যেটার নাম আমরা দিয়েছি সেশন চর্চা ক্লাস। আচ্ছা, সেইখানে আমি প্রতিদিন যে সেশনগুলো দিই, 3টা সেশন দিই এভরিডে, 90 দিনে 3টা সেশন, 3টা ভিডিও মূল্যে মোট 540টা কন্টেন্ট। এই 3টা সেশনকে নিয়ে ওরা ওইখানে যারা অলরেডি উদ্যোক্তা হয়ে গেছে, যারা অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে পুরনো, তারা ওইগুলো বিশ্লেষণ করে, ওরা টিচার ওখানে। এবং প্রত্যেকটা জেলার গুগল মিটে বসে 100, 200, 300, আমি প্রত্যেক রাতে কোনো না কোনো মিট আপে যাই। সেদিন একটা জেলার মিট আপে ছিলাম সম্ভবত লক্ষ্মীপুর, 1825 দিন ওরা সেশন চর্চা ক্লাস করেছে এই পর্যন্ত। এরকম 1500, 1600, 1700, আমি হয়তো 3000 দিন করেছি, বাট আমি ওদেরকে পরে এই প্র্যাকটিসটা দিয়েছি। এটাও আনপ্যারালাল বাংলাদেশে, আমি শিওর এটা, এবং ধারাবাহিকভাবে এটা কেউ করে নাই। না, এই যে আপনি দেখেন টেকনোলজির ব্যবহার করছেন, আপনি মার্ক জাকারবার্গের তৈরি করা একটা প্ল্যাটফর্মকে আপনি বাংলাদেশে 64 জেলায় ছড়িয়ে দিয়েছেন, এবং আপনার বিদেশেও অনেক ফলোয়ার আছে। আলহামদুলিল্লাহ এখন প্রায় 34 লাখ ছেলে মেয়ে এইটার সুবিধা নিচ্ছে, শিখছে প্রতিদিন। এবং আপনি যেটা বললেন, আমার প্রায় 3 থেকে 5 কোটি মানুষ প্রত্যেক মাসে দেখতেছে। তো এই যে কর্মযোগ্যটা, মানে এর থেকে বড় ভালো উদাহরণ তার কিছু। আমি অবশ্য এখানে অনেকগুলো জিনিস শেখানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে কিভাবে লেগে থাকতে হয় একটা কাজে। এটাও একটা স্কিল, কিন্তু মানে সফট স্কিল, বাট এটার মানে খুবই গুরুত্বপূর্ণ। যে আপনি আজকে এটা করব, কালকে এটা করব, তাহলে তো হবে না। তো এনিওয়ে, আমরা টেকনোলজিতে, হ্যাঁ, টেকনোলজির জায়গায় ধরেন এই যে আমি আপনাকে বললাম ফেসবুক একটা প্ল্যাটফর্ম, তাই না? ফেসবুক থেকে আপনি হাততালি পাবেন, লিঙ্কডইন থেকে আপনি কাজ পাবেন, তাই না? লিঙ্কডইনকে বলা হয় বিজনেস টুল। তো আপনি লিঙ্কডইনে যান, লিঙ্কডইনে এখন সকল সুবিধা আছে, এভরিথিং মানে। এবং লিঙ্কডইন বিষয়টা এরকম, ফেসবুকে আমাকে হাততালি দেয় অনেকে, বাট লিঙ্কডইনে আমাকে ডেকে কাজ দেয়। সো আমি বলি বাংলাদেশের ছেলে মেয়েদের, যাদের আমি দুঃখ লাগে এটা যে 40 লক্ষ প্রফেশনাল লিঙ্কডইন ব্যবহার করছে, বাট এখনও বাংলাদেশের অনেক মানুষ শুধু আইডিটা খুলে রাখছে। আপনি নিজে একটা সার্ভে করে দেখবেন, আপনি 80% ছেলেমেয়ের বলবে লিঙ্কডইন আছে কিন্তু ব্যবহার করি না। কারণ ওই যে ফেসবুকের কারণে তো আপনি একসঙ্গে 1 ঘন্টায় অনেক লাইক পাচ্ছেন, লিঙ্কডইনে আবার এটা পান না, কারণ লিঙ্কডইনে একদম প্রফেশনাল। হ্যাঁ, সো লিঙ্কডইন তো আমি বলবো যে ধরেন সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছেন, অ্যাট দ্য সেম টাইম ধরেন আপনি টেকনোলজি বলতে এখন যদি আমি বলি এআই আসছে। এখন এআই আমার অস্বীকার করার তো কোনো সুযোগ নাই। যে দেখেন, আপনাকে আমি একটা এক্সাম্পল দেই, আপনার মাইকে যেহেতু আছে, ধরেন আমি এখানে বললাম যে এই শোনো, আমি আসছি ইকবাল ভাইয়ের শোতে আসছি, তুমি তো ইকবাল বাহার ভাইকে চেনো না, নিজের বলার মতো গল্পের মানে ফাউন্ডার। তুমি নিশ্চিন্তে থাক, আমি বুঝতে পারছি ইকবাল ভাইয়ের সাথে তুমি যাচ্ছ, সেটা ভালোই লাগছে। তুমি যেহেতু নিজের গল্প নিয়ে পরিচিত, তুমি নিশ্চয়ই দারুণ একটা আলাপ জমাতে পারবে। থ্যাংক ইউ। তুমি একটা শুভেচ্ছা বার্তা দাও তো ইকবাল ভাইকে। অবশ্যই, ইকবাল ভাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাবে।
বলো তার উদ্যোগের গল্প শুনে অনুপ্রাণিত হই। আগামীতেও তিনি এভাবেই নতুনদের পথ দেখাবেন, সেই প্রত্যাশা রই। থ্যাংক ইউ সো আমি যখন টেনশনে থাকি ইকবাল ভাই, ধরেন আমার মাথার মধ্যে আইডিয়া গিজগিজ করে, সত্যি কথা বলি আমার আইডিয়া গিজগিজ করে, তা আমি এরকম জেমিনাইকে বলি, এই আমার মাথায় একটা আইডিয়া আসছে, তাড়াতাড়ি চলো তো আলোচনা করি। আমি ওর সঙ্গে কিন্তু ফ্রেন্ডের মতো আলোচনা করি ইকবাল ভাই, মানে আই ডোন্ট টেক ইট অ্যাজ আ এআই টুল অর সামথিং। কারণ আমি জানি যে অনেক মানুষ আছে যারা আমার সঙ্গে আইডিয়া নিয়ে হয়তো কথা বলবে না, সে এখন ব্যস্ত আছে, বা আমার কোনো, আমি ওকে গালি দিলেও সেটা পজিটিভলি না ইকবাল ভাই, এত পজিটিভ লোক এটা। তো আমি যখন ওকে বলি শোনো, আমি ওটা চ্যাটজিপিটির সাথে করি, করেন না, এবং ওকে আমি যখন ওর সাথে যখন কথা বলি, ও আমাকে, মানে আমি কিন্তু ওকে কোনো ইনস্ট্রাকশন দেই না, আমি জাস্ট ওকে বন্ধুর মতো আলোচনা করি। বন্ধুর মতো আলোচনা করলে যেটা হয়, ও আমাকে প্রচুর ব্রেন স্টর্মিং দেয়। এখন এইটা আসছে, এ কি আমার ব্রেনকে নষ্ট করে দিচ্ছে? নো, আইডিয়াটা কিন্তু আমার। আমি ওকে বলি না তোমার এটা ভালো হয়নি, তুমি এখানে এইটা অ্যাড করো, তুমি এখানে এইটা অ্যাড করতে পারো, বা কনসেপ্ট এইটা দেখো তো এটা নিয়ে কী করা যায়। ও আমাকে তৈরি করে দেয় ইকবাল ভাই। এবং এই এআইগুলো মানে এআই ব্যবহার করার জন্য আপনার এআই বানানোর দক্ষতা লাগে না, এআই বানানোর দক্ষতা লাগে না, শুধুমাত্র মানসিকতা লাগে যে আমি ইউজ টু হব। মানে আপনি যেটার উপরে জোর দিচ্ছেন সেটা হচ্ছে টেকনোলজিক্যাল যত ডেভেলপমেন্টগুলো আছে সেগুলোকে আমাদের ডে টু ডে লাইফে ইউজের মধ্যে, চিন্তার মধ্যে, কাজের মধ্যে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, দক্ষতা বাড়ানোর জন্য আপনি ব্যবহার এই করতে করবেন। হবে। আজকে আপনার ওই যে আমাদের ক্যালেন্ডার, ক্যালেন্ডার ধরেন গুগল ক্যালেন্ডার এখন আছে, বা আমরা তো এখন সবাই তো এখন গুগল মিট টিট সব ব্যবহার করি, তারপরে আপনার ম্যাপ আমরা ব্যবহার করি, এগুলো তো টেকনোলজি। এখনো দেখবেন অনেক মানুষ আছে ম্যাপ তার মোবাইলে ইনস্টল করেনি, এখনো হয়তো স্যামসাংয়ে বাই ডিফল্ট আছে, বাট সে হয়তো তার ডেইলি অ্যাপের মধ্যে ওইটা নাই, দেখবেন সে এখনো বাইরে গেলে মানুষকে জিজ্ঞেস করে ভাই এটা কোথায়, ভাই এটা কোথায়, কিন্তু সে কিন্তু একসঙ্গে দুইটা কাজ করতে পারে। তো আমি বলবো যে টেকনোলজি ইন্টিগ্রেশন, ওকে, এবং এগুলি ফ্রি দিয়েই সম্ভব। তারপর আচ্ছা, এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে লুক, আমরা হিউম্যান ইকবাল ভাই, আমাদের এমপ্যাথি ভেরি ইম্পর্টেন্ট। যদিও আমি ইমোশনাল ইন্টেলিজেন্স বলতাম, বাট এটা কঠিন হয়ে যাবে যেন বলবো না, বাট আমি বলবো যে ভাই এমপ্যাথিটা যদি একটু মেনটেন করি। তো আমি আমার মানে কলিগদের সাথে সবসময় শেয়ার করি যে সিম্প্যাথি আর এমপ্যাথির মধ্যে পার্থক্য একটু বলে দেন, একটু বলে দেন। আমি এটা বলি, তো আমি জিজ্ঞেস করি যে বলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্প্যাথি অ্যান্ড এমপ্যাথি। তো সিম্পল পার্থক্য হচ্ছে সিম্প্যাথি উইদাউট অ্যাকশন, এমপ্যাথি উইথ অ্যাকশন। হ্যাঁ, আপনি যে কাজটা করবেন সেখানে যদি অ্যাকশন না থাকে তাহলে আপনি সিম্প্যাথি দেখালেন, আহা তোমার জ্বর আসছে, যাক পানি খেও, চলে গেল। আর এমপ্যাথি হচ্ছে আহা তোমার জ্বর আসছে, তারা এক মিনিট আপনি গ্লাস খুঁজে পানি ঢেলে আপনি ওকে তাড়াতাড়ি এক গ্লাস পানি খাও। এই যে আপনি কাজটা দেখালেন, বিকজ আপনি ফিল করছেন আমারও তো জ্বর হয় এবং আমারও এই জ্বরের সময় খুব পানি খেতে ইচ্ছা করে। সো এমপ্যাথিটা আমাদের বাংলাদেশ থেকে উঠে যাচ্ছে, যার ফলে হয় কি, ধরেন কেউ একজন অ্যাওয়ার্ড পেলো, আমি গালির ভিডিও অনেক পাই। এবং আমি একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করবো আপনার দর্শকদের, সেটা হচ্ছে আমি যখন আপনার ভিডিওগুলো, ইভেনকি আমারও, আপনার আর আমার এর আগেও অনেক আলোচনা আসছে, আমি দেখছি আপনার এখানে খুব কম নেগেটিভ মানুষ আছে যারা নেগেটিভ বার্তা ছড়ায়। কিন্তু অনেক সময় আছে কি, ধরেন আমিও এটাতে কষ্ট পাই না, খারাপ লাগে না, বিকজ সে হয়তো আমার চেয়ে আরও অনেক খারাপ অবস্থায় আছে, তার ব্রেন কাজ করছে না এই মুহূর্তে। তো কাজ করছে না এমন সময় যখন আমি বলবো যে একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, ওর মাথার মধ্যে এখন কোনো অপশন নাই, ও বলবে ফাইজলামি পান না, আরামে আসেন তো এসির মধ্যে। এই জন্যে আমি কিন্তু এটা রিয়েলাইজ করি যে আসলে ওর জায়গায় থাকলে আমিও হয়তো এরকম বলতাম। হি ইজ রাইট। আমি ওকে, ও যেই খারাপ মন্তব্যটা করে বা সেটা আমি রাগ হই না, আমি তার পয়েন্ট অফ ভিউ ঠিক আছে, এবং আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ ওকে দোয়া দেই। তো এমপ্যাথিটা আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ। এমপ্যাথির সঙ্গে আপনার মাইন্ডসেটটা এমন বিষয় ইকবাল ভাই, আপনি এখন কোন অবস্থায় আছেন আর কোন অবস্থায় যাবেন এটা ডিপেন্ড করে আপনার মাইন্ডসেটের উপরে, বুঝছেন। সকালবেলা ডেফিনেটলি পজিটিভ মাইন্ডসেট ডেফিনেটলি, মানে আপনি যে মাইন্ডসেটই থাকেন আপনি সেই মাইন্ডসেটের অনুযায়ী প্রবাহিত হবেন। এখন আপনি যদি নেগেটিভ মাইন্ডসেট থাকেন আপনি নেগেটিভ হবে। আপনি যদি সবাইকে না বলেন, একসময় সবাই আপনাকে না বলবে। আপনি যদি সবাইকে আবার গণহারে চিন্তা না করে হ্যাঁ বলতে থাকেন, সেটারও আপনার বিরূপ আসবে। এই যে আপনি চিন্তা করার যে সময় নেন, এই জন্য আমরা বলি যে ডোন্ট সে ডিরেক্টলি নো, ডোন্ট সে ডিরেক্টলি ইয়েস, সে ইয়েস, let me think,
আইল গেট ব্যাক টু ইউ সুন, বা আমি এক্ষুনি জানাচ্ছি, আমাকে 10টা মিনিট সময় দেন একটু চিন্তা করার। তার মানে যে মেবি এবং ওই চিন্তার মধ্যে ওই শব্দটা এসে গেল, আপনি যখন চিন্তার কথা বললেন যে ক্রিটিক্যালি থিঙ্ক করা। ও মাই গড, ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে অনেকে আবার নেগেটিভ ভাবে No, নেয়। it's not negative. এটা হচ্ছে যে আমার মাথার মধ্যে যেটা আসলো সেটা পজিটিভ, নেগেটিভ, খারাপ, ভালো সব কিছু চিন্তা করে সঠিক সিদ্ধান্তটা নেয়। সঠিক চিন্তা করা। তো এইটা একটা মারাত্মক আপনার বিষয় যে আপনি কোন মাইন্ডসেট, এবং আমি সবাইকে বলি যে পজিটিভ মাইন্ডসেটে নেন। আর মানে পজিটিভ মাইন্ডসেট থাকলে আপনার জীবনে কষ্ট হতে পারে, বাট আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমাকে এখন আপনি যদি কিছু স্কিলসের কথা বলেন যেগুলো চাকরি করতে বা ব্যবসা করতে খুব দ্রুত সাহায্য করে। আপনি দুই একটা বলছিলেন যে আমি ভিডিও বানাইতে পারি, বা আমি কম্পিউটারে ভালো কাজ করতে পারি, যে কোনো সফটওয়্যারে কাজ করতে পারি, বা আমি প্রোগ্রামিং জানি, বা আমি ডিজিটাল মার্কেটিং জানি, এরকম আরও যদি দুই একটা বলেন। মানে আমি যেহেতু এমপ্লয়েবিলিটি নিয়ে আমার রিসার্চ, আমার পিএইচডি, এভরিথিং, আমার এমপ্লয়মেন্ট গত 26 বছর ধরে এমপ্লয়েবিলিটি নিয়ে কাজ করছি। এমপ্লয়েবিলিটির সূত্র ভেরি সিম্পল, আপনার এডুকেশন লাগবে, এটা আপনি বের হতে পারবেন না, বাট আপনি এডুকেশনকে একমাত্র মাধ্যম হিসেবে ধরে আপনি আগায়েন না। এডুকেশন প্লাস এক্সপেরিয়েন্স, এই এক্সপেরিয়েন্সটা আপনাকে নিতে হবে, আপনাকে ক্লাসরুম থেকে বাইরে যেতে হবেই। সো এক্সপেরিয়েন্স প্লাস আপনার একটা স্কিল, এই তিনটা মিললে হয়ে যায় আপনার এমপ্লয়াবিলিটি। এই এক্সপেরিয়েন্স করতে করতে আপনি শিখবেন কিভাবে অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউডে কাজ করতে হয়, থাকে না অনেক সময় অনেক কিছু বিষয়, স্কিল তো আপনার অনেক আছে। তারপরে এমপ্লয়াবিলিটি চলে আসে। চাকরি করার জন্য প্রথমেই আমি বলি যে আল্লাহর ওয়াস্তে আপনারা কেউ চাকরি শব্দ আর ব্যবহারই করেন না। এটাকে ডিকশনারিতে একদম লাল রঙের, বিকজ চাকরি শব্দটা আমরা তৈরি করেছি। এটা 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 কোত্থেকে আসছে আমি জানি না, বাট আমার আর আপনার যদি তার সঙ্গে দেখা হয় আমি তাকে প্রশ্ন করব যে আপনি এই শব্দটা কেন বানাইছেন। এবং আমি আপনাকে মানে আপনার থেকে আরও ভালো ইনসাইট নিব। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কাজ করেন, আমিও কাজ করি, অনেক দিন অন্যের অধীনে কাজ করেছি, এখন নিজে অনেক কলিগ নিয়ে টিম, আমি সবসময় টিম শব্দটা ব্যবহার করতে পছন্দ করি, টিম নিয়ে কাজ করি সহকর্মীদের সাথে। বাট আমি দেখেছি যে আমরা যাদেরকে বলি সোকল, মানে আমরা চাকরির কথা বলি, আসলে সে কিন্তু বিজনেস করছে। একজন উদ্যোক্তাদের শুধু বিজনেস করছে তা কিন্তু না, যে কাজ করে, এবারে যেটাকে আমরা চাকরি বলি, সেও ব্যবসা করছে। নাহলে কোম্পানির রেভিনিউ বাড়ছে কিভাবে, নাহলে বিজনেস আসছে কোত্থেকে, সেল আসছে কোত্থেকে, কালেকশন আসছে কোত্থেকে, রেভিনিউ আসছে কোত্থেকে। তার মানে সেও বিজনেস করছে। কেউ হয়তো অন্য ডিপার্টমেন্টে কাজ করছে, সে কস্ট কন্ট্রোল করছে, দ্যাট ইজ অলসো বিজনেস। কেউ ডিসিপ্লিন মেনটেন করতেছে, দ্যাট ইজ অলসো বিজনেস। সো অল আর ডুইং বিজনেস, চাকরি না। মানে এই জায়গাটাতে মানে আমাদের বাংলাদেশের মানুষজন কোনোদিনই চাকরি পাবে না যদি চাকরি খোঁজে, বিকজ পৃথিবীতে চাকরি নাই, সারা পৃথিবীতে চাকরি নাই, চাকরি নাই, কাজ আছে, প্রচুর কাজ আছে। সত্যি কথা, আপনার নিজেরও এখন লোক দরকার, যার দক্ষতা আছে তাকে আপনি কাজ দিতে পারবেন। ইউ হ্যাভ প্লেন্টি অফ ওয়ার্ক যা আপনি দিতে পারবেন। সো প্রথমে হচ্ছে এই মাইন্ডসেট যে আমি চাকরি খুঁজবো না, আমি কাজ খুঁজবো না। আমি আগামীকাল থেকে আপনাদের এই পডকাস্ট জগৎ আমি যারা শুনবে, আগামীকাল থেকেই আপনারা কাজ খোঁজা শুরু করেন, যে লেভেলে আছেন কাজ খোঁজা শুরু করেন, নাম্বার 1। নাম্বার 2, কাজটাকে ওনারশিপ নেন, মানে আপনি আপনার নিজের কাজ। মানে মোট কথা হচ্ছে যে আমি তো ভালো কাজ করি কেন জানেন, আমার নিজের বাবার জন্য। আমি খারাপ বলে যে বলে না, মানে নিজে খারাপ করলে সবসময় বাবা গালি খায়, মানে মানুষ তো ওই বাচ্চা দিয়ে গালি দেয়। তো আমি সবসময় চিন্তা করি যে আমার ব্যবহারে আমার বংশের পরিচয়, আমার কাজে আমার বংশের পরিচয়। আল্লাহ বলেছে কাজ ইজ লাইক আ ওয়ার্কশিপ। সো কাজটাকে ওন করা। আমি তো এমনও করেছি, যেই চাকরি ছেড়েছি তার আগের দিন পর্যন্ত আমি বেস্ট পারফর্মার ছিলাম। আমার সবসময় থাকে আমি বের হয়ে যাওয়ার আগে যেন মানুষ আমাকে আফসোস করে, আহারে রিপন চলে গেল, এই আফসোসটা যেন ওনার মধ্যে থাকে। নাহলে যদি এরকম হয় যে আল্লাহ বাঁচাইছেও গেছে, তো চিন্তা করেন কেমন একটা অবস্থা। আমি আপনাকে এখানে একটু অ্যাড করি, মানে ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো চলে আসে। আমি যখন এরকম কাজ করতাম, চাকরি করতাম, যেটা সো কল্ড, আমি যে কয়টা প্রতিষ্ঠানে কাজ করেছি, আমার এমডি আমাকে কখনো ছাড়তে চায়নি। এবং একজন এমডির কথা এখনও মনে আছে, আমি কাজ ছাড়ার সময় আমার তখন অফিস থেকে গাড়ি দেওয়া হয়েছিল, মোটা অঙ্কের বেতন ছিল। আমি জিজ্ঞেস করছি, তোমার কি এসইউভি লাগবে?
সো এরকম হয়েছে। আর আমার মধ্যে একটা টেন্ডেন্সি ছিল, বিলিভ মি, এটা আমার একদম ডে ওয়ান থেকে আমার মাথার মধ্যে একটা টেন্ডেন্সি ছিল, আমাকে ছাড়া আপনার চলবে না। হ্যাঁ, ওটাই তো মানে আমাকে তো ওটার মানে আমি ডিপেন্ডেন্ট না, আমার উপরে ওনারা ডিপেন্ডেন্ট কাইন্ড অফ এরকম। তো এটা তো ওনারশিপ ছাড়া আসবে না, Ownership ছাড়া এটা হবে না। এটা ওনারশিপ, মানে আমি যে কাজটাই করব এটা আমার মানে খুবই হবে। আর একটা বিষয় হলো যেটা আপনি একটু আগে বললেন, টিম টিম মানে আপনি একা কোনো কাজ করতে পারবেন না। আমি দেখি ইদানিং প্রফেশনালদের মধ্যে, আমি যেহেতু নিজেই অনেকগুলো প্রতিষ্ঠানের সঙ্গে আছি, বা আমি দেখি টিম ওয়ার্ক তারা করেন, একটা প্রফেশনাল জেলাসি, হ্যাঁ, এবং একটা হাইড অ্যান্ড সিক করা, এইটা যে তাদের ক্যারিয়ারের জন্য কতটা ক্ষতি আপনি বিশ্বাস করতে পারবেন না। এবং এই ক্ষেত্রে অনেকটা এরকমও হয়, তাদের বস আবার তাদেরকে আবার মানে তাদের ভিতরে একটা কম্পিটিশন দিয়ে দেয়, এটাও একটা রং। ইদানিং অফিসের বসরা তাদেরকে কম্পিট করে দেয়, দেখি তোমাদের মধ্যে কে ভালো কাজ করতে পারবে। এই যে কম্পিটিশনটা দিয়ে দিল, এই তোমরা 3 জন কাজ করতে না, দেখি কে কে ভালো কাজ করে, তাকে আমি আগামী মাসে লন্ডন নিয়ে যাব। এখন ও কি পাশের 2 জনের হেল্প করবে? তো আমি ব্যক্তিগতভাবে মনে করি কোঅপারেশন, নট কম্পিটিশন, কোনো বিকল্প নাই। এবং আমি বহু উদ্যোক্তার জীবনে পড়েছি, আমার সৌভাগ্য হয়েছে, আমি বলবো 500-600 বেশি হবে। আমি 90% উদ্যোক্তার একটা কমন ল্যাঙ্গুয়েজ পেয়েছি, আমি একটা ভালো টিম পেয়েছিলাম। ভালো টিম পেয়েছিলেন। এবং আমি তো আপনাকে নাম ধরেই বলি, পিএইচপি সুফি মিজান স্যার, হ্যাঁ, আমি ওনার সঙ্গে মানে অনেক দিন ছিলাম, ইন এ সেন্স লাইক আমার অনেক ইভেন্টের সাথে উনি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিলেন। তা আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, স্যার ধরেন আজকে পিএইচপি হঠাৎ করে গায়েব হয়ে গেল, বলে আমার টিম থাকলে আর একটা পিএইচপি বানাবো। অ্যাবসলিউটলি দ্যাটস দ্য ইয়ে। সো আমরা একদম ফাইনাল সেগমেন্টে চলে আসছি, আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে ছিলাম। আপনি শুনলে অবাক হবেন, বাংলাদেশে এটা কোনো জার্নিতে এটা করে কি না জানি না। আপনি কমিউনিকেশন দিয়ে শুরু করেছিলেন, আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে গত 8 বছর 5 মাস ধরে আমার এই 34 লক্ষ ছেলে মেয়েকে আমি প্রথম যে লেসনটা শেখাই, প্রথম যে স্কিলটা, কথা বলার জড়তা কাটানো। কথা বলা যায় এটা আর কেউ উদ্যোক্তা জার্নিতে এটা কেউ শেখায় কিনা আমি জানি না, কারণ আমি নিজেও ফিল করেছি এটা হচ্ছে প্রথম সমস্যা। ট্রু। এটার জন্য অনেক সাহস, অনেক কনফিডেন্স, অনেক স্বপ্ন নষ্ট হয়ে যায়। রাইট। হ্যাঁ, তো সো আমি ফাইনাল সেগমেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের, আপনি জানেন যে আমি বিশ্বের প্রায় 50টা দেশের প্রবাসীদের সাথেও কাজ করি, যাদেরকে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমি গত 8 বছর 5 মাস ধরে কাজ করছি। এবং আমি চেষ্টা করছি তাদের ওইখানে থাকা অবস্থায় কিছুটা দক্ষতা উন্নয়ন করে তাদের চাকরিতে ভালো করার জন্য। আরেকটা হচ্ছে, তারা তো মিডল ইস্টে তো আর গ্রিন কার্ড পাবে না, তারা দেশে আসবে, কিন্তু দেশে আসার ব্যাপারে অনেক হৃদয় বিদারক ঘটনা আমরা শুনি। বাবা মা বলে, তুমি দেশে চলে আসলে আমরা কি খাবো, হ্যাঁ, বা দেশে আসলে করবা কি, আইসো না, বউ মানা করে। তো এইটা নিয়ে তাদের মনে অনেক কষ্ট আছে। আবার অনেক সময় সন্তান জন্ম দিয়ে মানে চলে যায়, ছেলের বড় হওয়া দেখে না, গায়ের গন্ধ নিতে পারে না। তারপর অনেক সময় বাবা মা মারা যায়, বা কেউ আত্মীয় একজন মারা যায়, আসতে পারে না, ঈদে আসতে পারে না। সো তাদের আসলে লাইফটা না অন্যরকম, মানে এটা এত বড় স্যাক্রিফাইস বাংলাদেশে আর কেউ করছেন। তারপরে আবার অক্সিজেন পাঠাচ্ছে, যেই অক্সিজেনের কারণে আমরা বেঁচে আছি, যেটাকে আমরা বলি রেমিটেন্স। তো এই যে মানুষগুলো, এদেরকে নিয়ে আমরা কিন্তু শুধু তাদেরকে পাঠাই দিচ্ছি। এবং আমার কাছে রিপন ভাই একটা জিনিস খুব অবাক লাগে, আমরা সবাই জানি, গভর্নমেন্ট থেকে শুরু করে বাংলাদেশের একেবারে নন এডুকেটেড লোক পর্যন্ত জানে, বা যারা যাচ্ছে তারাও জানে যে আমি যদি এখান থেকে 2-3টা স্কিল শিখে যাই, একটু আরবি শিখে যাই, একটু ইংরেজি শিখে যাই, একটু যে টেকনিক্যাল কাজটা করতে চাচ্ছি সেটা যদি একটু শিখে যাই, তাহলে আমি এর থেকে বেটার বেতন পাবো। কারণ আমরা বাইরে গেলে দেখি হোটেলগুলোতে হয় ইন্ডিয়ান, নাহলে পাকিস্তানি, নাহলে শ্রীলঙ্কান, নাহলে ভিয়েতনাম, এরা কাজ করতেছে, মিডল ইস্টে বিশেষ করে ম্যানেজার লেভেলে, ডেস্ক লেভেলে ওরা কাজ করতেছে, আর আমাদেরগুলো কাজ করতেছে অন্য জায়গায়। তাইলে মানে গলায় ঘন্টাটা বাঁধবে কে বিড়ালের গলায়? আমাদের সত্যি কথা বলতে আমাদের দুই দিকেই হালকা হালকা দোষ আছে আর কি, বুঝছেন। একটা তো হচ্ছে, আমি সবার আগে তো বলবো, আমাদের দেশের পলিসি সিস্টেম এগুলি কিছুই নাই। আমাদের পলিসি এখনও 2026 সালে এসে আমরা চিন্তা করি আমাদের লেবার মার্কেটকে বড় করব। আরে আপনি তো প্রথমেই ট্যাগ দিচ্ছেন, আমি তোমাকে দিব লেবার। আপনি কতদিন আর শ্রম দিবেন? লেবার মানে শ্রম, আপনি কতদিন আর শ্রম এক্সপোর্ট করবেন?
এখন সারা পৃথিবী আপনার কাছে স্কিল চায়, আর আপনি বলছেন আমার কাছে স্কিল নেই, আমার কাছে শ্রম আছে। পিপল ডাজন্ট ওয়ান্ট, মানে পিপল অ্যাকচুয়ালি ডোন্ট ওয়ান্ট শ্রম, পিপল ওয়ান্ট স্কিল। তো আমি ব্যক্তিগতভাবে বলবো পলিসিতে আমাদের লেবার এক্সপোর্ট থেকে সরে এসে স্কিল এক্সপোর্টের পলিসি দিতে হবে। তার মানে স্কিল এক্সপোর্টিং নেশন বানাইতে হবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, দয়া করে আপনি এই স্কিল এক্সপোর্টিং নেশনের পলিসিটা অ্যাপ্রুভ করেন। এটা নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি বাংলাদেশের মানুষকে দক্ষ না করেন, বিদেশিরা আপনাকে কখনোই মূল্যায়ন করবে না। কারণ এখন আমার একটু খুবই ভাবে জানার ইচ্ছা, এই যে আমরা যে বিদেশে পাঠাচ্ছি সেটা তো একটা মন্ত্রণালয় আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এবং তারা সমস্ত পারমিট টারমিট সব কিছু দিচ্ছে। প্লেনের টিকিট কাটার আগে কি তাকে বলা যায় না তুমি আগে 6 মাস তুমি একটা শিখে আসো? কেন বলবে? সরকারের এজেন্ডা তো স্কিল নাই, আমি তো আপনাকে আগেই বললাম। সরকার আর স্কিল দুইজনের সঙ্গে শত্রুতা আছে। তারা দুইজন রেলের 2 লাইন, যেদিন মিলে যাবে সেদিন দেখবেন আপনার বাংলাদেশের সবাই। রেমিটেন্সটা তো 3 গুণ হবে এখন। 3 গুণ কেন, আপনার 10 গুণ হওয়া সম্ভব। আপনি 1 কোটি মানুষ বাইরে আছে, 1 কোটি মানুষ আপনার ছুটিতে দেশে আসে। আমার এখানে আপনার ইউথ 64 জেলায় 64টা ইউথ স্কিল ডেভেলপমেন্ট আছে, ওইটা হচ্ছে ইউথ মন্ত্রণালয়ের আন্ডারে, যুব মন্ত্রণালয়ের আন্ডারে। আর লোক পাঠাচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আর পররাষ্ট্র মন্ত্রণালয় খুলে রাখছে আপনার এই 3টার মধ্যে ইন্টিগ্রেশন কোথায়? যুব মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়। 3 মন্ত্রণালয় 3 মন্ত্রী তো কোনদিন এক টেবিলে বসে চা খাইছে কিনা আমি জানি না। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, 1 কোটি প্রবাসী, আরও 1 কোটি আপনি পাঠাবেন হয়তো ধরেন। তো এই 1 কোটি প্রবাসী ছুটিতে বাড়িতে আসে, বাড়িতে এসে তারা কি করে? আপনার সেলিব্রেট করে তাদের জার্নি। কতদিন সেলিব্রেট করবে? ধরেন 10 দিন 15 দিন। আপনাদেরকে বলে দেন তুমি যখন আসবা আমার ওই আপনি কিছুদিন আগে লক্ষ্মীপুরে গেলেন, লক্ষ্মীপুরের ইউথ স্কিল সেন্টারে যাবা, ওইখানে সবাইকে আরপিএল নিতে হবে। আরপিএল নিলে তুমি এই ইনসেন্টিভ পাবা। আরপিএল, রিকগনিশন অফ প্রায়র লার্নিং, আরপিএল বলে। এটা বাংলাদেশে আছে। এটা আছে কোথায়? শিক্ষা মন্ত্রণালয়। তার মানে দেখেন আরেকটা মন্ত্রণালয় যোগ হয়ে গেল কিন্তু এখন, শিক্ষা মন্ত্রণালয়। আচ্ছা, শিক্ষা মন্ত্রণালয় আবার করেনি, শিক্ষা মন্ত্রণালয় কারিগরি শিক্ষা অধিদপ্তর আছে, কারিগরি শিক্ষা অধিদপ্তর আরপিএল আছে। এই আরপিএল আর প্রবাসী দুইজন দুই দিকে। তার মানে একটা ছেলে যদি এখানে এসে যদি ওর অভিজ্ঞতাটা বলে যে ভাই আমি কিছুই জানতাম না, বাট আমি সৌদি আরবে গিয়ে একটা হোটেলে থেকে আমি এই কাজ শিখেছি, আমাকে একটা সার্টিফিকেট দাও। কারিগরি শিক্ষা বোর্ড ওকে একটা পরীক্ষা নিয়ে বলবে যে এই নাও তোমার সরকারি সনদ। এই সনদটা যখন ওর ম্যানেজারকে দেখাবে, হোটেলের ম্যানেজার এখন ওকে চাকরি দিতে বাধ্য, কারণ ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল এগুলি করে। তো এটা হচ্ছে একটা ওয়ে। 2 নম্বর ওয়ে হচ্ছে যেটা আপনি বললেন, যাওয়ার আগের প্রস্তুতি। উই ডোন্ট হ্যাভ এনি যাওয়ার আগের প্রস্তুতি আমাদের এখানে। এবং খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আমি জানি, আমি যেহেতু এদেরকে নিয়ে প্রায় 8 বছরের উপরে কাজ করছি, সেটা হচ্ছে ওরা কিছু সার্টিফিকেট জোগাড় করে যেগুলোর জন্য ওদের আসলে যাইতে হয় না, টাকা দিয়ে চলে। তো এটা একটা আমাদের মানে মধ্যবর্তী কিছু মানুষ আছে যারা অসাধু, মানে যারা ব্রোকার। এই ব্রোকাররা করে কি, তারা গ্রামে গিয়ে তাদের বাবা মাকে বলে তোমার ছেলেরে পাঠায় দাও, 5 লাখ টাকা লাগবে, আর কিচ্ছু লাগবে না। ও তো কিছু পারে না, কিচ্ছু পারা লাগবে না, মালিক সব করে দিবে। আর ওদিকে মালিক জানে দক্ষ একটা ছেলে আসতেছে। তা আমি সৌদি আরবে গিয়ে মানে রিয়াদে আমার লাস্ট গ্লোবাল এন্টারপ্রেনারশিপের ছিল, কংগ্রেস ছিল। আমি এখানে গিয়ে একটা হোটেলে উঠেছি। তো ও মানে তো পরে হাঁটতে গেলাম যে ও কিছু বাংলাদেশের সঙ্গে মিট করাবে। তো আমাকে ভিতরে নিয়ে গেল, বলে ভাই রাস্তার বাইরে যেতে পারবো না। কেন? বলে আমি আন্ডারগ্রাউন্ডে থাকি। গত 6 মাস ধরে আন্ডারগ্রাউন্ডে থাকে, লুকিয়ে আকাশ দেখে আবার নিচে চলে যায়। আমি বললাম তুমি এইভাবে আসছো কেন? বলে স্যার আমারে বলছে কিচ্ছু লাগবে না, তারপরে তো আমি চলে আসছি। পরে তো দক্ষতার হিসেবে I have thousands of you know better মানে than. হ্যাঁ স্টোরি লাইক দিস। এবং এখান থেকে ইয়ে করে তারা জানেও না কি কন্ট্রাক্টে যাচ্ছে। এখান থেকে বলতেছে যে ইউ উইল বি সারপ্রাইজ টু নো 5 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে ওইখানে গিয়ে 7,000 টাকা বেতনে, আমি জানি বাংলাদেশি টাকায় 7,000 টাকা। মানে কি এখানে কন্ট্রোল নাই ভাইয়া, এখানে কন্ট্রোল নাই। এখানে আমাদের এই সরকার আশা করি যে তারা এই যে অ্যালাইনড যে মিনিস্ট্রিগুলো আছে, এই অ্যালাইন মিনিস্ট্রি একসাথে বসে এই সমস্ত বাংলাদেশি যারা বিদেশে পরিশ্রম করে বাংলাদেশের রেমিটেন্স না আসলে তো কি হতো? করোনার সময় আমাদের বাঁচাইছে কে? করোনার সময় বাঁচাইলে তো এই প্রবাসীরাই।
তো এখনো বাঁচাচ্ছে। এখনো বাজাচ্ছে। তো এখন ধরেন 25-26 বিলিয়ন ডলার আমাদের প্রবাসীরা পাঠাচ্ছে, এটাকে 100 বিলিয়ন করা কোনো ব্যাপার না, শুধুমাত্র এই 4-5টা মিনিস্ট্রির অ্যালাইন দরকার, নাম্বার 1। নাম্বার 2, ধরেন এই যে স্কিল ডেভেলপমেন্ট, এই স্কিল ডেভেলপমেন্টের আর কি বলবো, এটা অনেক ধরনের বিষয় আছে, অনেক কোম্পানি আছে চাইলে তারা স্কিল দিতে পারে, কিন্তু কোম্পানির কি আছে, কোম্পানি কি পাবে? সরকার যদি বলে এই তোমরা যারা 10টা বড় বড় কোম্পানি আছো তোমরা এদেরকে স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা করো, তোমাদের ট্যাক্স রেবিট থেকে শুরু করে আমি তোমাদের দিতে হবে, এই যে ইনসেন্টিভাইজ করা, মানে তাদেরকে একটা সুযোগ দেওয়া, কোম্পানিও আগ্রহী হয়ে যাবে। এই যে সরকার বলে না আমার কাছে টাকা নাই, আসলে সরকার তো টাকা দরকার নাই, সরকারকে সাহায্য করার জন্য তো অসংখ্য মানুষ আছে। Absolutely. এটা একটা স্কিল ডেভেলপমেন্ট। 2 নাম্বার হচ্ছে মাইগ্রেশনের যে কস্টিংটা, এইটা আমার মনে হয় আমাদের বাংলাদেশিরা যারা এই যে বাইরে গিয়ে যারা রেমিটেন্স আকারে পাঠাচ্ছে, ওদেরকে যদি জিরো মাইগ্রেশন কস্টের একটা আওতায় আনা যায়, এবং এটা সম্ভব, এটা সম্ভব। প্রবাসীরা যখন বাংলাদেশে বাইরে কাজ করে তাদেরকে যদি জিরো ইন্টারেস্টে প্রবাসী কল্যাণ থেকে লোন দেওয়া যায়, এগুলির কিছু প্রস্তাবনা আমরা দিয়েছিলাম। অ্যাবসলিউটলি ভাই, আমি আমার মনে হয় তথ্য দিতে চাই, সেটা হচ্ছে আমরা আমাদের প্রবাসী যারা আছে আমরা তাদেরকে, যারা চলে গেছে তো চলে গেছে ওদেরকেও, এবং যারা যেতে চায় দেশে আছে তাদেরকেও আমরা কিছু স্কিল আমাদের উদ্যোগে বিনামূল্যে গত 8 বছর 5 মাস ধরে শেখানোর চেষ্টা করছি। একটা হচ্ছে কমিউনিকেশন, যেটা আপনি বললেন, যাতে সে কথা বলতে পারে, তারপর ইংরেজি কথা বলতে পারা, লিখতে পারা, তারপরে হচ্ছে আমরা তাদেরকে লিডারশিপ, তারপরে হচ্ছে মানি ম্যানেজমেন্ট, যেটা একটা বড় বিষয় তারা জানে না, এটার উপরে তো আমি এত ক্লাস নিয়েছি, প্রচুর। মানে কারণ তাদের দে হ্যাভ মানি, হেরেই তো যায় হ্যাঁ ওই জায়গাটাতে আননেসেসারি আনক্যালকুলেটেড। এক্স্যাক্টলি লিডারশিপ, তারপর সেলস, মার্কেটিং, এই জিনিসগুলো আমরা তাদেরকে শেখাচ্ছি। এবং আমরা তাদেরকে যেটা বেশি বেশি জরুরিভাবে করতে বলি সেটা হচ্ছে মানে করতে হবে, যেটা আমাদের কাছে নাই, আমরা চাইলে একসঙ্গে কাজ করতে পারি বা তাদের জন্য এই সুযোগগুলো তৈরি করতে পারি, সেটা হচ্ছে ইংরেজি ছাড়াও এরাবিক, ফ্রেঞ্চ, স্প্যানিশ, কোরিয়ান, জার্মান, চাইনিজ, মালয়, হিন্দি, ইয়েতে খুব চলে, হিন্দি, উর্দু, আরব কান্ট্রিগুলোতে যেখানে যে ভাষা দরকার সেই ভাষাটা তাকে শিখতে হবে। তবে আমি একটা জিনিস শুধু আপনার সঙ্গে অ্যাড করব, ধরেন আপনি এখানে একটা ক্যাটাগরি করতে পারেন ইকবাল ভাই, সত্যি কথা বলতে, নো মানি নো হানি। এটা আমাদের প্রবাসী ভাইরাও জানে, আমরাও জানি, আমরা সবাই জানি, নো মানি নো হানি। সো এই নো মানি নো হানিকে যদি আমরা বিশ্বাস করি, তাহলে নো কস্ট লো কস্ট, এই কনসেপ্টে আমাদের বাংলাদেশিদেরকে চিন্তা করতে হবে, আমাদের প্রবাসীদেরকে চিন্তা করতে হবে। অ্যাবসলিউটলি। আপনি ধরেন আজকে পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষকে নিয়ে আসলেন যারা আমাদের বাংলাদেশি প্রবাসীদের দক্ষতা দিবে, এখন আপনার কাছে তাকে আনার পয়সাটা নাই, কিন্তু সবাই মিলে একটু সাহায্য সহযোগিতা করলে কিন্তু নো কস্ট লো কস্ট থিওরিতে আমি খুব বিশ্বাস করি। আমার জীবনও শুরু হয়েছে নো কস্ট লো কস্ট, একসময় তো হাই কস্টে আমরা সবাই গেছি, বাট নো কস্ট লো কস্ট এই কনসেপ্টটা যদি হয়, কারণ আমাদের বাংলাদেশে হয়েছে কি, টাকা চাইলেই মনে করে কি নিশ্চয়ই ফ্রড, কিছু করার নাই, তারাও এই ধরনের মানে ভুক্তভোগী এর আগে হয়েছে প্রচুর। এই কিছুদিন আগেও তো এরকম একটা ঘটনা ঘটলো, উইচ ইজ আনফর্চুনেট। বাট আমার কাছে মনে হয় যে নিজের জন্য একটু বিনিয়োগ, একটা তো আছে সময়, একটা আছে এনার্জি, আর একটা হচ্ছে হালকা পাতলা মানি। একজন দক্ষ মানুষের ধারে কাছে দালাল ভিড়তে পারে না, আপনি জানেন। অ্যাবসলিউটলি, আই টোটালি এগ্রি উইথ ইউ। সো আমরা এগুলো শিখাইতে পারি না অবশ্যই, যেহেতু আমাদের কাছে সেরকম টুলস, ম্যাটেরিয়াল, মানি নাই, বাট আমরা তাদেরকে সারাক্ষণ পরামর্শ দেই যে আপনি যাবার আগে যেই ডিসিপ্লিনে কাজ করতে যাচ্ছেন সেটা শিখবেন, লাইক হোটেল ম্যানেজমেন্ট, লাইট ইঞ্জিনিয়ারিং, ক্যাটারিং, কুকিং, কেয়ার গিভিং, শেফ, কেয়ার গিভিং, ক্লিনিং, ড্রাইভিং, হেভি গাড়ি ড্রাইভিং, তারপর রোড কনস্ট্রাকশন, নার্সিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, মেকানিক্যাল কাজ, তারপর মোবাইল টেকনিশিয়ান, তারপরে প্লাম্বিং, খুবই মানে দামি কাজটা, তারপর গাড়ির গ্যারেজের কাজ, তারপর এসি টেকনিশিয়ান, ওয়েল্ডিং, রাজমিস্ত্রি, কার্পেন্টার, পেইন্টার, অ্যালুমিনিয়ামের কাজ, এগুলোর বিদেশে ব্যাপক ডিমান্ড, ইভেন বাংলাদেশেও ডিমান্ড, যদি শিখতে পারে। সো এই কাজগুলো শিখিয়ে তাদেরকে আমি সবসময় যেতে বলি। এবং এটা যদি কেউ এই কাজটা না শিখে গিয়ে এখন বর্তমানে করছে, আমি বলবো আগামী 90 দিন পর যখনই ছুটিতে আসবেন, আপনি কারিগরি শিক্ষা অধিদপ্তর অথবা আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে আপনি আরপিএল খুঁজবেন। আরপিএল আপনারা যদি মনে করেন আমরাও এই বিষয়ে জয়েন্টলি কাজ করতে পারি তাদের আরপিএল দেওয়ার ক্ষেত্রে, এবং সরকারের প্রচুর এ ধরনের ফ্রি
অপশন আছে যেখানে সরকার 1 পয়সাও নেয় না, শুধু সে ছুটির সময় আপনি বলে রাখেন আমাদের যে প্রতিষ্ঠান আছে বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠানে তারা আসবে এবং তারা এইখানে যেটার উপরে শিখতে চায় এগুলো সরকার ফ্রি দিচ্ছে। একজন ছাত্রের উপর সরকার 10,000 টাকার উপরে খরচ করছে বিনামূল্যে, 6 মাসের ট্রেনিং উইথ এক্সাম। এবং এগুলো নিয়ে কিন্তু কোনো প্রচার নাই, এটা আমাদের সরকার বারবার বললে হবে কি, হ্যাঁ। মানে বেশি বললে আপনার এই প্রোগ্রামে আপনারা ফোন দিবে কারে নিয়ে আসছিলেন, এত খালি সরকারের বলবে। আসলে সত্যি কথা বলতে সরকারের কাছে সব বললাম না, সব আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, কারিগরি শিক্ষা উন্নয়ন, স্কলারশিপ। আমার কাছে আরপিএল এর যেই কোর্সগুলো আপনি বলেন এই সবগুলোর আরপিএল আমাদের কাছে আছে। কিন্তু প্রবাসীরা যদি ছুটিতে একটু আসে আর তারা যদি এটা করে। তবে আমি আপনাকে অনুরোধ করতে চাই এরকম এই অনুষ্ঠানের লাইভে যে এই প্রবাসীদের দক্ষতা উন্নয়ন এবং তারা এই যে কোর্সগুলোর কথা বললাম এগুলো যাতে শিখতে পারে সেজন্য আমরা একসাথে ইনশাল্লাহ কাজ করব। অনেক ধন্যবাদ রিপন ভাই। লাস্ট 1 মিনিট সময় দেওয়া হলো, এনিথিং ইউ ক্যান সে। না, আমি বলবো যে সত্যি কথা বলতে আমাদের বাংলাদেশের মতো মানে এত সুন্দর দেশ তো নাই, শুধু আমাদের মানসিকতাটা একটু আমরা যদি পরিবর্তন করি আর একে অন্যকে সাহায্য করার যেই মানসিকতাটা, যে আমি একটা জায়গায় পৌঁছেছি আমি আরেকজনকে তুলে মানে আমি একটা জিনিস শুধু 1 মিনিটে বলবো যে একজন মানুষ বড় হয়, সে বড় হয়ে 6 জন মানুষকে একাই তুলতে পারে, কিন্তু ওই 6 জন মানুষের বুঝতে হবে ওকে আগে বড় না করলে ও কিন্তু আমাদের 6 জনকে তুলবে না। সো আমরা যদি সবাইকে এভাবে উপরে ওঠাতে সাহায্য করি, নিচে না নামিয়ে, তাহলে একসময় দেখা যাবে 18 কোটি মানুষই উপরে চলে গেছে। তো লেটস হেল্প ইচ আদার। এবং এই 18 কোটি মানুষ কিন্তু আমাদের সম্পদ। থ্যাংক ইউ। শুনলেন আপনারা তখন আজকে দক্ষতা নিয়ে আমার মনে হয় ম্যাসিভ আলোচনা আমরা করেছি এবং এখানে আমি সবসময় একটা কথা বলি যে আমার এই পডকাস্ট থেকে টোটাল আলোচনা থেকে আপনারা যে কোনো একটা লাইন নেওয়ার চেষ্টা করেন। এত কথা বলি আমরা, সবগুলো মাথার উপর দিয়ে যায়, আপনি ওই লাইনটা নিয়েই কাজ করেন যেটা আপনাকে এগিয়ে যেতে এবং নতুন করে ভাবতে সাহায্য করবে। এবং আপনি ডেফিনেটলি কমেন্টে লিখবেন কোন লাইনটা আজকের আলোচনা থেকে আপনি নিয়েছেন যেটা আপনি আপনার জীবনে কাজে লাগাতে চান। আগামী দিনে এই ধরনের কার আলোচনা আপনারা শুনতে চান, সেই গেস্টের নাম বা কোন টপিক নিয়ে আলোচনা শুনতে চান সেটাও আপনারা আমাদেরকে লিখে জানাতে পারেন। এবং সবাই ভালো থাকবেন। আর ডেফিনেটলি কমেন্টে একটু লিখবেন কে কোন জেলা থেকে, কে কোন উপজেলা থেকে এবং কে কোন দেশ থেকে এই অনুষ্ঠান এতক্ষণ ধরে দেখছেন। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।